সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। ছোটবেলা থেকে মা বা বাবার কাছে আমরা শুনে এসেছি যে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। অবশ্যই সেই প্রচেষ্টাই আমরা করেছি। বড় হয়ে নিজের পায়ে তো আপনি দাঁড়াতে পেরেছেন, কিন্তু এত কর্মব্যস্ততা বা প্রত্যেক দিনের অনিয়ম খুব তাড়াতাড়ি আপনার সেই হাঁটুতে বা আপনার কোমরে বা আপনার কাঁধে বিভিন্ন যন্ত্রণা তৈরি করেছে, যা কিন্তু আপনার কর্মজীবন, আপনার ব্যক্তিগত জীবনে নানা রকমের সমস্যা তৈরি করছে। বুঝতেই পারছেন, আজকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই অনুষ্ঠানে আমরা আপনাদের জন্য একটু অস্থির সমস্যা নিয়ে আলোচনা করব। যদিও যারা দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠানের সাথে রয়েছেন তারা জানেন, যেখানে এনবিপির নাম আসে সেখানে যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের কিন্তু আপনারা ট্রিটমেন্ট পাচ্ছেন। কিন্তু প্রত্যেকটি বাড়িতে গিয়ে যদি আমরা একটু সার্ভে করি তাহলে দেখবো অন্ততপক্ষে অস্থির সমস্যা বা সুগার বা ডায়াবেটিসের সমস্যা, আর না হলে পেটের সমস্যা, এই তিনটি সমস্যা কিন্তু মূলত থাকবেই থাকবে। তাই আমরা সচেতন, অর্থাৎ এনবিপির প্রত্যেকজন চিকিৎসক এবং আমরা যারা এনবিপির সঙ্গে যুক্ত, আমরা প্রত্যেকে সচেতন যে কিভাবে এই তিনটি সমস্যা মূলত এবং তার পাশাপাশি আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান আমরা করতে পারি। শুধুমাত্র আমরা আত্মবিশ্বাসী নই, আমরা কিন্তু প্রমাণও আপনাদের সামনে তুলে ধরি যে হ্যাঁ, আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু আপনি পাচ্ছেন। শুধু মুখের মিষ্টি কথাতে নয়, একেবারে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয় এখানে। অর্থাৎ আপনার রিপোর্ট আপনাকে প্রমাণ করে দেবে যে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং সেই সমস্যা থেকে আপনি কতটা রেহাই পেয়েছেন। এটা অস্থির সমস্যার ক্ষেত্রেও প্রযোজ্য। অনেকে আমাদের ফোন করে বলেন যে 7-8 বছর মেডিসিন খাচ্ছি কিন্তু কোনো রকমের ভালো হয়নি, সমস্যার উন্নতি তো কিছুই হয়নি, বরঞ্চ আরো সমস্যার অবনতি হয়েছে। তাদের বলবো, বৃথা সময় নষ্ট করছেন, আর সময় নষ্ট করবেন না। রয়েছে আপনাদের পাশে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে অল্প কিছু দিনের মধ্যে রিপোর্ট বেসড ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু ভালো হবেন। আজকেও অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের সঙ্গে আমরা নিশ্চয়ই কথা বলবো। যদিও আজকে আমরা অনুষ্ঠানে ফোনটা একটু কম নেবো, তাই কেউ অভিমান করবেন না, রাগ করবেন না। আপনারা হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন এনবিপি। তবে এই অনুষ্ঠানে, আজকের অনুষ্ঠানে আমরা স্পেশালি যেহেতু একটু অস্থির সমস্যা নিয়ে বেশি করে আলোচনা করব, তাই আজকে গুটি কয়েক ফোন আমরা নেব, আর বাকিরা অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। অবশ্যই প্রথমে তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং অবশ্যই ডক্টর বি শর্মা মানেই মানুষের বিশ্বাস বা আত্মবিশ্বাস বা ভরসা অনেকটাই বেড়ে যায়, কারণ ডাক্তারবাবুর সঙ্গে আপনাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক এবং সেখানে আপনারা আবদারের জায়গাটা পান যে ডাক্তারবাবু এই সমস্যা হয়েছে, ভালো কিন্তু আমাকে হতেই হবে। আর যেখানে আপনি আবদার করবেন সেখানে আপনার আবদার রাখা হবে না, এটা তো হতে পারে না। আমার মনে হয় প্রত্যেকদিন চেম্বারে ডাক্তারবাবু এই মুহূর্তে এক্ষুনি চেম্বার থেকেই ফিরলেন, প্রচুর পেশেন্ট দেখতে হয় এবং সে কারণে অনেক সময় আমাদের অনুষ্ঠানও একটু ডিলে হয়ে যায় যে উনি টাইম হয়তো পৌঁছতে পারলেন না। কিন্তু অস্থির সমস্যা নিয়ে সত্যি মানুষের একটা ভিড় কি থাকে এবং সেখানে কি একটা ডিমান্ড থাকে যে এনবিপি পাচ্ছে যেখানে আমাকেও ভালো করে দিতে হবে তাড়াতাড়ি? দেখুন, অবশ্যই আছে। আজকে যদি অর্থোপেডিকে যদি কথা বলেন, মানে অস্থি সমস্যা নিয়ে যদি কথা বলেন, তো আজকে যেই হিসাবে আমাদের যে লাইফস্টাইল আছে, যেই হিসাবে আমাদের হাই বিটে যে আমরা খাওয়া দাওয়া করছি, মানে আমাদের পেটে ভরে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমাদের শরীরের মধ্যে প্রোটিনের অভাব, মিনারেলসের অভাব, ক্যালসিয়ামের অভাব, যে কারণের জন্য আজকে এত রোগগুলো সৃষ্টি হচ্ছে। আজকে দেখুন, ভ্যাকসিনের সময় আপনি বলতে পারেন যেই তুলনায় অনেক রকম ডিজিজ, ভ্যাকসিন নেবার পর আমাদের অনেক রকম ডিজিজ শরীরের মধ্যে এসছে, হয়তো তার আমরা লক্ষ্যই করিনি সেই জিনিসটা নিয়ে। কিন্তু আমরা আজকে যদি আমার যদি কথা বলেন, দেখুন আমি তো কোনোদিন ভ্যাকসিন নিইনি, হ্যাঁ, উল্টো আমার কোনো পরিবারে কোনো লোক ভ্যাকসিন নেয়নি। আসলে আমরা দিব্যি আমরা ভালো আছি। আর আলটিমেটলি আমি তো করোনার সময় অনেক পেশেন্ট দেখেছি, আর আমার কিন্তু করোনা হয়নি। দেখুন, করোনার জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের ইমিউনিটি লেভেলটাকে স্ট্রং রাখার জন্য। যত আপনি ইমিউনিটি লেভেলকে স্ট্রং রাখতে পারবেন, আপনি ভালো থাকতে পারবেন। তো ইমিউনিটি লেভেল কখন স্ট্রং হবে? যখন আমরা আমাদের খাওয়া দাওয়ার মধ্যে সব রকম যদি প্রোটিন, মিনারেলস সব পাওয়া যায়। আজকে দেখুন খাবার মধ্যে অনেক রকম খাবার মধ্যে দেখুন ডিভাইডেশন হয়ে গেছে। অর্গানিক খাওয়া, কিছু খাবার রয়েছে যেটা হচ্ছে আপনার হাইব্রিডে খাওয়া। তো এইটাই জানতে হবে কি এই রোগ আসছে কোথা থেকে। আজকে যদি আর্থ্রাইটিস নিয়ে যদি কথা বলেন, অস্থি যদি সমস্যা নিয়ে যদি কথা বলেন, তো দেখুন মোর দ্যান 200 আর্থ্রাইটিস রয়েছে। আয়ুর্বেদ এটা বলে দিয়েছে, এক প্রকারে নয় 200 প্রকারের মতন আমাদের বাত রয়েছে। যারা মোস্ট অফলি আমরা কি জানি, 2-4টে কথাগুলো জানি, যেটা হচ্ছে একটা অস্টিও আর্থ্রাইটিস, রুমেটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডাইটিস, ঠিক না? কিন্তু এইরকম নয়, আলাদা আলাদা টাইপ আছে, আর আলাদা আলাদা ডিজিজ রয়েছে, আর তার জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট রয়েছে। তো দেখুন, সব থেকে আগে আপনাকে বলবো,
এই যে 4টে 5টা যে কথা বলছি না, সবার কিন্তু মেন কারণ কি জানেন? সবার কিন্তু মেন কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। আজকে ধরুন আমরা বসে কোনো কাজ করছি, তো কি করছি, কন্টিনিউ বসেই কাজ করে যাচ্ছি, জল খেতে পাচ্ছি না, নিজের ওয়ার্কআউট করতে ভুলে গেছি, যোগা প্রাণায়ামটা ভুলে গেছি, খাবার কোন সময়টা কোন খাওয়াটা খেতে হবে সেটা ভুলে গেছি, বাড়িতে কেউ নেই, রাত্রিবেলা রান্না করে দিচ্ছেন, আপনি সকালবেলা খেয়ে বাড়ি চলে যাবেন। এইটা কোনোদিনই করবেন না। বাসি খাওয়া খেলে কিন্তু আপনার শরীরের মধ্যে কি হয়, বায়ুমাত্রাটা বাড়ে। যখন বায়ুমাত্রাটা বাড়বে তখন 200 রকম যে আর্থ্রাইটিসটা বললাম না, সবার উপরে কিন্তু অ্যাটাকটা করবে। দেখুন ওই রকম যে 200 রকম প্রকারের যে আর্থ্রাইটিসটা হয়, তার মধ্যে একটা আর্থ্রাইটিস আছে, সেটা হচ্ছে সব থেকে কমন, আর যেটা আমরা বলি কোনো রোগই নয় এটা। আমরা দেখুন পার্টিকুলার এক একটা রোগ উপরে এই কথাটা কেন বলি, কারণটা হচ্ছে কি আমরা ডিজিজকে নিয়ে স্টাডি করেছি, ডিজিজকে নিয়ে আমরা জানি এটা কি করলে ভালো হয়, সেই কারণের জন্য আমরা বুক ফুলে বলতে পারি এটা কোনো রোগ নয়। একটা সময় হবে যেটা সবারই হবে। দেখুন অস্টিওআর্থ্রাইটিস জিনিসটা কি? অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে যখনই আমাদের দুটো যে হাড় আছে, এই দুটো হাড়ের মাঝখানে যে নরম গদি থাকে, যাকে আমরা বলি কার্টিলিয়াস নার্ভ ফ্লুইড নামে জানি, এই ফ্লুইডটা যখনই লিকেজ হয়ে যায় তখন কি হয়, দুটো হাড়গুলো ঘর্ষণটা খায়। আপনি বলতে পারেন এটা কোমরে হয়, এটা আপনি বলতে পারেন হাঁটুতে হয়, অনেক সময় দিতে পারবেন এটা আপনার ঘাড়ে হয়, অনেক আপনার বিভিন্ন রকম বিগ জয়েন্টের মধ্যে এই সমস্যাগুলো দেখা যায়। তো এই সমস্যা যদি ডায়াগনোসিস যদি আপনাকে করতে হয়, কি করবেন? সিম্পল, আপনাকে একটা এক্সরে রিপোর্ট করতে হবে। অনেক সময় দেখবেন এক্সরে রিপোর্ট কিন্তু নর্মাল থাকে, তার জন্য কিন্তু আপনাকে এমআরআই বা সিটি স্ক্যান করতে হয়। কেন কি আর্লি স্টেজের মধ্যে অনেক সময় আপনার রিপোর্টের মধ্যে কিন্তু ক্লিয়ার জানা যায় না, তখন কিন্তু আপনাকে সিটি স্ক্যান করে এমআরআই রিপোর্ট করে আপনি জানতে পারবেন কি আমি সাফারিং করছি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। আজকে অস্টিওআর্থ্রাইটিস হলো কেন, এই জিনিসটা কি, এই ফ্লুইডটা কি, ঠিক না? তো দেখুন আপনাকে যেটা বললাম, এটা কোনো রোগ নেই। কেন? কেন কি একটা সময় হওয়ার পর, মানে বলতে পারেন কি আফটার 50 পর কিন্তু আপনার এই রোগটা কম বেশি করে শরীরের মধ্যে আসবে। ঠিক, আমরা কি করব যাতে এই রোগটা আমাদের না হয়? আবার কিন্তু দেখবেন অনেক 35 বছর, 36 বছর, 40 বছরের মধ্যে এই রোগগুলো চলে আসে। কারণটা হলো কি, দেখুন অস্টিওআর্থ্রাইটিস দু প্রকারে হয়। একটা হচ্ছে যদি কোনো রকম আপনার করে শরীরের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, বা আপনার কোনো রকম যদি বিশেষ চোট লেগে যায়, যে কারণের জন্য কি হয়, ফ্লুইডটা লিকেজ হয়ে যায়। আর ফ্লুইড যখনই লিকেজ হয়ে যায় তখনই কিন্তু ঘর্ষণ খেতে চালু হয়ে যায়। দেখুন কোমরের জিনিসটা কি হয়, L4 থেকে L5, L5 থেকে S1, এই যে দুটো হাড় যেটা বললাম, এটা হচ্ছে খুবই কমন। মানে আপনি বলতে পারেন আমরা যে কাজ করি এই মুভমেন্টের এই কাজটা সব থেকে বেশি। তো যখনই আপনি এক্সরে রিপোর্টটা করবেন আপনি দেখতে পারবেন লাম্বার স্পন্ডাইলিসিস বলে দিয়েছে, ডিজেনারেটিভ চেঞ্জেস বলে দিয়েছে, যেখানে দেখাচ্ছে আপনার L4 থেকে L5 আর L5 থেকে S1 এর মধ্যে স্পেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে কি এটা রোগটা রোগ নয়, একটা সময় হওয়ার পর সবারই হবে। আফটার 50 হাঁটুতে সমস্যা সবারই হবে, আফটার 50 কোমরের সমস্যা সবারই হবে। যখনই আপনি অত্যধিক পরিশ্রম করছেন বা আপনার কোনো যদি চোট লেগে থাকে, এর উপায় কি, কি করলে আমরা ভালো হব, ঠিক না? এটা জানতে গেলে আপনাকে আমি সব থেকে আগে বলবো কি আপনি ফ্লুইডকে তৈরি করার জন্য ট্রিটমেন্টটা করুন, না কি আপনি ব্যথার জন্য আপনি কোনো রকম বড়ি খাবেন। আজকে যদি আপনি বলেন ডায়ালিসিস ইউনিট আপনার পাড়া, মানে বলতে পারে সব জায়গা কিন্তু দেখবেন ঘুরে ফিরে আপনার কিন্তু ডায়ালিসিস এখন চালু হয়ে গেছে। কেন? আগে ছিল না কেন? ডিউ টু পেন কিলার। আজকে আমরা যে এত যে পেন কিলার খাচ্ছি, টোটাল ইফেক্টটা কিন্তু পড়ছে আমাদের কিডনি উপরে, যে কারণের জন্য আজকে কিডনি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাকে পেন কিলার না খেয়ে আপনি ডিজিজের ট্রিটমেন্ট করুন, সিমটমসের ট্রিটমেন্ট না করে আপনি রুটের চিকিৎসা করুন, রোগের চিকিৎসা করুন, যাতে ন্যাচুরালি আপনার ফ্লুইডগুলো তৈরি হয়। অনেক রকম হার্বস আছে, আজকে আমি বলবো অনেক রকম। আমাদের দেখুন অশ্বগন্ধা, সল্লাকি, বিদারিকান্দ, ঠিক আছে, তার সাথে সাথে অ্যালোভেরা, এই যে ঘিকুয়ানি যাকে আমরা বলি আয়ুর্বেদের মধ্যে, তো এই যে হার্বসগুলো আছে এটা অনেক আমাদের কাজ করে, সেটা আমাদের জেলগুলোকে তৈরি করার জন্য। তো আপনাকে বলবো যখনই আপনি কোনো রকম সমস্যা পড়ছেন, আপনি পেন কিলার না খেয়ে ভালো কোনো ডাক্তারকে দেখান, বা আপনি কোনো এক্সরে রিপোর্টটা করান, এক্সরে রিপোর্ট মধ্যে আপনার কি বলছে পার্টিকুলার তার ট্রিটমেন্ট করুন, যা না কি আপনি আলাদা করে কোনো রকম পেন কিলার খান। কেন কি ফ্লুইড আপনার তৈরি হয়ে গেলে সমস্যাটা মিটে যাবে। এর জন্য আপনাকে কি করতে হবে, সব থেকে আগে যখনই আপনার হাঁটুতে হয়ে থাকে আপনি কি করবেন, সিঁড়ি ভাঙা বন্ধ করুন, ঠিক আছে, কোমর পায়খানা ইউজ করুন। কেন? কেন কি যখনই আপনি সিঁড়ি ভাঙবেন, আমি হাঁটতে বারণ করিনি, সোজা রাস্তা আপনি হাঁটতে পারবেন, যখন কি আপনি সিঁড়ি ভাঙবেন না তখন কি হবে, আপনার ভাঁজ পড়বে। তো এই যখন ভাঁজটা পড়বে তখন কি হবে, আপনার কিন্তু আরো হাড়গুলো ক্ষয়ে যাবে। আলটিমেটলি দেখবেন কিছুদিন পর কিন্তু আপনি দাঁড়াতেও পাচ্ছেন না, ডিফর্মিটি হয়ে গেছে। কেন? কারণটা হচ্ছে কি আমাদের হাঁটু যে শেপটা না এইভাবে থাকে, ঠিক আছে, যখনই এক সাইডটা ঘর্ষণটা খায় তাহলে এক সাইডটা বসে যায়, আবার দেখেন এক সাইড থেকে কিন্তু ফাঁকটা বেড়ে যায়। এই ফাঁকটা যখনই বেড়ে গেল তা কি হলো, বেঁকে গেল, মানে আমাদের পায়ের শেপ ছিল এবার স্ট্রেট, আপনার হয়ে গেল আস্তে আস্তে এইরকম কার্ভ।
ঠিক না? তো আস্তে আস্তে কি হবে, আপনি ভালোভাবে দাঁড়াতে পারছেন না, শরীরে যে ওজনটা, আপনার ওজনটা কিন্তু পড়ছে আপনার হাঁটু উপরে। আপনি কিন্তু চেষ্টা করুন ওজনটা না বাড়তে হয়, যাতে কন্ট্রোল করতে পারেন। আপনি দুধ খেতে বন্ধ করে দিয়েছেন, আজকে কিন্তু সবাই কিন্তু দেখুন মদের পিছনে পাগল হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু দুধ খাওয়া ভুলে গেছে। কিন্তু দুধ খান, কেন ন্যাচুরালি সোর্স কি ক্যালসিয়ামের, সেটা হচ্ছে দুধ। তো আপনাকে দুধ অবশ্যই খেতে হবে। তার সাথে আপনাকে যেটা বললাম, বাসি খাওয়াটা বন্ধ করুন। আর নিজের লাইফস্টাইলের মধ্যে আপনাকে আরেকটু বলে দিই, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, কুমড়ো, এই যে চারটে যে খাদ্য আপনাকে বললাম, এটা কিন্তু টোটালি আপনি বন্ধ করুন। যে কোনো অর্থারাইটিস হোক না কেন, এই চারটি ডিজিজটাকে আপনাকে বন্ধ রাখতে হয়। তাতে কি হবে, এই শরীরের মধ্যে আর আপনাকে আসবে না। আর যেগুলো রয়েছে সেটাকে ঠিক করার জন্য আমাদের মেডিকেশনে আপনাকে হেল্প নিতে হবে। তার সাথে সাথে একটা সুন্দর আমাদের ক্রিয়া রয়েছে, যার নাম হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। আজকে যদি পঞ্চকর্ম থেরাপি যদি কথা বলেন, তো দেখুন যে জায়গাটা আপনাকে সার্জারি করতে বলা, আজকে মডার্ন মেডিসিনে অস্টিওআর্থ্রাইটিস ট্রিটমেন্ট কি, নি রিপ্লেসমেন্ট, বা আপনাকে বলে দেবে কোমরে যদি হয়েছে আপনার স্পাইন অপারেশন। আপনি জানেন আমাদের শরীর পুরোপুরি ডিপেন্ড আছে কিন্তু শিরদাঁড়া উপরে। তো তার যদি আমি অপারেশন যদি করতে যাই আর সেটা যদি ফলস হয়ে যায়, সেটা যদি নেগেটিভ হয়ে যায়, আপনি আর কি করবেন? আপনার থেকে আগে সাইন করে নেওয়া হচ্ছে, কি হলো না হলো আমার কোনো গ্যারেন্টি নেই, আপনি আগে সাইন করে দিন, তারপর আমরা কেস হাতে নেব। তা আপনি দেখুন কিরকম বোকামি করেন, আমরা পয়সাও দিয়ে দিচ্ছি, সাইনও করে দিচ্ছি, পেশেন্টে যখন কিছু হয়ে যায়, কিছু আর করার নেই, এবার হুইল চেয়ার নিয়ে আপনি হাঁটছেন, তখন বলছে ডাক্তারবাবু এবার আমি কি করবো? আরে এবার আমি কি করবো কি, আপনি আগে আসেননি কেন? ঠিক না? তো আপনাকে এইরকম ভুল আর না করে, যখন আমার কাছে উপায় আছে কি আমি অপারেশন না করে আমার কাছে অপশন রয়েছে কি আমি ট্রিটমেন্ট নিয়ে ভালো হতে পারবো, তো সবসময় আপনি কিন্তু সেই জিনিসটা প্রথম প্রেফার করবেন। কারণটা হচ্ছে কি, যখন আপনার একটা ন্যাচুরাল সোর্স, আজকে বলতে পারেন আপনার যে ন্যাচুরাল যে পাওয়ারটা কখন নষ্ট হয়ে যায়, যখন আপনি কোনো রকম আর্টিফিশিয়াল যদি কাজ করেন, আপনি বাইরে থেকে যদি কোনো রকম সার্জিক্যাল যদি কোনো কাজ করেন, তাহলে কিন্তু ন্যাচুরাল সোর্সটা আপনার কমে যায়। তো আমি আপনাকে বলবো এইগুলো না করে সুন্দর ট্রিটমেন্ট নিন। পঞ্চকর্ম থেরাপি যে বারবার বলছি আমি, এটা একটা খুবই সুন্দর দারুণ থেরাপি আছে, যেখানে আপনার জেলগুলোকে তৈরি করা হয়। তার মধ্যে যেমনি জানু বস্তি রয়েছে, কোমরে যদি হয়ে থাকে কোটি বস্তি রয়েছে। তো এই যে জিনিসটা আপনাকে বললাম না, এটা আপনার ন্যাচুরালি কি করবেন, আপনার ফ্লুইড তৈরি হবে, ন্যাচুরালি আপনার কি হবে, ডিটক্সিফাই হবে, টক্সিন গুলো বেরোবে। আজকে দীর্ঘদিন ধরে যে আপনি মেডিসিন খাচ্ছিলেন, আপনার শরীরের প্রতি যে অ্যাটাক করেছেন, আপনি শরীরের প্রতি যে অত্যাচার করেছেন, তার জন্য কি করতে হবে, টক্সিন গুলোকে বার করতে হবে। আমরা আজকে গাড়ি কিনছি, লক্ষ লক্ষ টাকা আমরা খরচা করছি গাড়ি পিছনে, কি করছি, প্রত্যেক 6 মাস অন্তরে আমরা কিন্তু কিছু হাজার টাকা দিয়ে সার্ভিস করাচ্ছি। কেন করাচ্ছি? যাতে তার ইঞ্জিনটা ভালো থাকে, তার সার্ভিসটা ভালো থাকে, তার গাড়িটা কিন্তু দেখতে ভালো থাকে। কিন্তু আজকে আমাদের এত সুন্দর শরীর, আপনি লক্ষ টাকা বলছিলেন, আমি বললাম কোটি কোটি টাকা ফেল আছে। আপনি জানেন না, যদি আপনার শরীরে যদি দাম রাখা হয়, তা আপনার কোটি টাকা শরীর আছে আপনার নিজের আন্দাজ নেই। তো এইরকম সুন্দর একটা শরীরের জন্য আমরা সামান্য কিছু হাজার টাকা দিয়েও আমরা থেরাপি করতে পারি না। এই জন্য আমরা বোকামি, আর এই কারণের জন্য আজকে আমাদের এত রোগ, আর এই কারণের জন্য আজকে হসপিটালে এত ভিড়। ঠিক আছে, আমরা লাইন লাগিয়ে পয়সা দিয়ে কিন্তু আমরা ট্রিটমেন্ট নিচ্ছি। কেন? ফ্রিতে ট্রিটমেন্ট হচ্ছে, আমরা কেন লাইন দেব? কিছু পাইনি, কষ্ট পাচ্ছি, কষ্ট জ্বালায় সব করছি। কিন্তু এই কষ্ট জ্বালাতে আপনাকে ন্যাচুরালি ট্রিটমেন্ট আছে, যেটা আপনি বাড়িতে বসে ট্রিটমেন্ট করতে পারেন, যেটা সুন্দর ট্রিটমেন্ট করে আপনি ভালো হতে পারবেন, সেই বুদ্ধিটা আমরা নিই না। আজকে আমাদের দেশের ওষুধ আমরা তার উপরে কিন্তু বিশ্বাস করছি না। বিদেশ থেকে যে ওষুধগুলো আসছে, মডার্ন মেডিসিন বলা হলো কেন, বিদেশ থেকে যে ওষুধটা আসছে তার উপরে আমরা ভরসা পাচ্ছি, আর আমাদের ওষুধের উপর ভরসা পাচ্ছি না। কেন? আগেকার মানুষ কি জীবিত থাকতো না? উল্টো বেশি ভালো থাকতো। আজকে এই কারণের জন্য, যেটা বললাম ডায়ালিসিস ইউনিট যেটা বেড়ে গেছে, এই কারণের জন্য এখনকার যে মানুষরা, আমি তো দেখি 40-এর পরে কেউ বাঁচেই না, 38 এক একটা বাচ্চা কিডনি। যেমনি আজকে আমি পেশেন্ট পেলাম, 22 বছরের ছেলে, তার নাকি কেটিনাইন রয়ে গেছে 7 সামথিং। কেন? সামান্য একটা প্রেশার ওষুধ খেত, আর বারবার এনবিপি শুধুই বলেছে কি প্রেশার ওষুধ খাওয়ার পর আপনার কিন্তু কিডনি নষ্ট হবে। তো দেখে নিন প্রমাণ সামনে, 22 বছরের ছেলেকে আজকে কিডনি খারাপ হচ্ছে, দেখে মায়াও লাগে, কিন্তু কিছু করার নেই। এইবার আপনাকে বলি একটা কথা, দেখুন কথা বলতে গেলে না কথা শেষ হয় না, অনেক বড় বড় কথা আছে, ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে, দেখুন আমরা ট্রিটমেন্ট করতে বসেছি, আমরাও একটা মানুষের যখন কষ্ট পায় তো কিছু করা থাকে না, কিন্তু আলটিমেটলি আমরা চেষ্টা করি সেই পেশেন্টকে যত পারি আমরা ভালো করার জন্য। কিন্তু বারবার সমস্যা কোথায় কি, আমরা বিভিন্ন রকম চ্যানেলে, বিভিন্ন রকম সাইটে, বিভিন্ন রকম প্রোগ্রাম করেছি, যেখানে বারবার আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, যেখানে কি কি রোগের জন্য কি হতে পারে,
কিন্তু তারপরে যদি মানুষ এরকম যদি ভুল করে থাকে আর কিছু করার নেই। এক একটা মানুষ আমি পাই তারা নাকি অনেক পড়াশোনা করেছে, অনেক শিক্ষিত লোক, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমার সামনে আসার পর তারা নাকি আমার দিকে কোশ্চেন উপরে করে, ডাক্তারবাবু ভালো হবে তো, 20 বছর 25 বছর ধরে চিকিৎসা করে যাচ্ছে, কিন্তু এখানে আসার পর ওদের কথা বেরোচ্ছে, ওখানে কথা বেরোচ্ছিল না, কিন্তু আমি সব কথা উত্তর দিই, ঠিক আছে। আর এরপরে যদি পেশেন্ট যদি না মানে, যদি কথা না শুনে, তাহলে আমার কিছু করার নেই। এবার যান তাহলে ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিন, ঠিক না? একদম ঠিক কথা। আর সব থেকে বড় বিষয় কি বলুন তো, যে আপনাকে সব থেকে বেশি ভালো কে বাসে? বাসে আপনার মা। কারণ সেখানে ভালোবাসাটা থাকে একেবারে নির্ভেজাল, কোনো স্বার্থ কিন্তু থাকে না। আয়ুর্বেদ হচ্ছে যে কোনো প্যাথি আপনি ধরুন না কেন, সব প্যাথির মধ্যে আয়ুর্বেদকে আমরা মায়ের সাথে তুলনা করি। সব থেকে প্রাচীন শাস্ত্র, যেখানে নির্ভেজালতা কিন্তু থাকে, যেখানে স্নিগ্ধতা থাকে, যেখানে স্বচ্ছতা থাকে। আর সে কারণে কিন্তু আয়ুর্বেদকে আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি। সাইড এফেক্ট একদমই নেই, এবং খুব তাড়াতাড়ি ভালো করার প্রতিশ্রুতি কিন্তু দেয় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কারণ আমাদের কাছে আয়ুর্বেদ মানে একটাই নাম, এনবিপি। কেউ আছেন আমাদের সাথে ফোনে, একটু দেখে নেবো। নমস্কার। নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা, বয়স কত? আমার বয়স 22। 22? আচ্ছা, বলো কি প্রবলেম হচ্ছে? ওই অ্যালার্জি নিয়ে একটু সমস্যায় আছি। অ্যালার্জির সমস্যা হচ্ছে? হ্যাঁ, অ্যালার্জি নিয়ে অনেকদিন ধরেই সমস্যায় আছি। আচ্ছা, কোনো ডক্টর? হাতে প্রচন্ড মানে গরম যখন হয়, গরমের সময় এটা বেশি দেখা যায়। আচ্ছা, গরমের সময় যখন রোদে আমি থাকি, রোদে থেকে ঠান্ডায় গেলে তখন আমি হাত দেখবো যে আমার পুরো লাল হয়ে গেছে একদম, আর এত জ্বালা করে তখন। কোনো ডক্টর দেখিয়েছো? কোনো মেডিসিন খাচ্ছো এর জন্য? হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছিলাম এই সমস্যার জন্য, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম। অনেকদিন ধরেই ওষুধ খাচ্ছি, যতক্ষণ আমি ওষুধ খাচ্ছি ততক্ষণই ঠিকই আছে। তারপরে আবার যখন ওষুধ খাওয়া বন্ধ দেবো আবার। আপনি কোনো ব্লাড রিপোর্ট করেছেন অ্যালার্জির জন্য? আইজি রিপোর্ট করা হয়েছে? হ্যাঁ। আইজি রিপোর্ট আপনি করেছেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, সেই রিপোর্টটা কত আছে? আপনার আইজি লেভেলটা কত রয়েছে? আমার হয়তো মনে নেই, হতেই পারে। হ্যাঁ, মনে নেই আর। মানে আপনার অ্যালার্জি বেরিয়েছে, সেখানে অ্যালার্জি পজিটিভ এসছে, তাই তো? হ্যাঁ, অ্যালার্জি পজিটিভ এসছে। বেশ, দেখুন আপনাকে আমি বলি, সবথেকে আগে আপনি শুনতে থাকুন। দুর্গাপুরে থাকেন, তো আমাদের দুর্গাপুরে চেম্বার আছে, যেখানে প্রতি মাসে চেম্বার হয়। তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন কি দুর্গাপুরে আমাদের চেম্বার কোথায় রয়েছে, সেখানে এসে আপনি সরাসরি দেখাতে পারবেন। আর যদি আপনার কাছে অ্যালার্জি রিপোর্ট থাকে তাহলে তো খুব ভালো, সেটা নিয়ে আসবেন। যদি নেই, আপনি একটা রিপোর্ট করবেন, সেটা হচ্ছে আইজিই। এই রিপোর্ট করলে আপনি জানতে পারবেন আপনার শরীরের মধ্যে অ্যালার্জি লেভেলটা কতটা হাই রয়েছে। এবার দেখুন, এই যে লেভেলটা রিপোর্টটা করলেন, তো এবার আপনাকে বলি, মোস্ট অফলি আমরা কি জানি, চিংড়ি মাছ, ডিম, বেগুন, এই 3টে খাদ্য আমরা খেতে বারণ করি অ্যালার্জির জন্য। কিন্তু আপনি জানেন না, শুধু এই 3টে নয়, আমাদের শরীরের মধ্যে অনেক রকম খাদ্য রয়েছে যেটা খেলে আমাদের শরীরের মধ্যে অ্যালার্জিটা বেড়ে যায়। অনেক সময় আমরা যেটা পাই গমের মধ্যে অ্যালার্জি আছে, তাহলে আমরা কি বলি, আটাটা বন্ধ করুন। বা আমরা যদি পাই চালের মধ্যে রয়েছে, তাহলে আমরা ভাত খেতে বারণ করি। তো এবার কোন খাওয়ার মধ্যে আপনার অ্যালার্জি আছে সেটা তো আমরা বলতে পারবো না। সেখানে আপনি আইজি যখন রিপোর্টটা করছেন, তখন একটা রিপোর্ট আরও করুন, সেটা হচ্ছে স্যাট রিপোর্ট। এই স্যাট রিপোর্টের মধ্যে আপনি টোটাল জানতে পারবেন আপনার শরীরের মধ্যে কোন কোন খাবার মধ্যে অ্যালার্জিটা রয়েছে। আপনি কি করবেন, সব থেকে আগে ওই খাওয়াটা আপনি বন্ধ করবেন। কারণটা, ওটা বন্ধ করে দিলে আপনার বাড়তে এই অ্যালার্জি সমস্যাটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এইবার যেটুকু রয়েছে অ্যালার্জি লেভেলটা, সেটা নামানো আমার কাজ। তাহলে কি হবে, আলটিমেটলি একদিকে আপনি ওষুধ খেয়ে যাবেন ভালো হওয়ার জন্য, একদিকে আপনি যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে সেটা খেয়ে যাচ্ছেন, রেজাল্ট কি হচ্ছে, কিছুই পাবেন না, ঠিক না? তা আপনাকে সব থেকে আগে এই রিপোর্টটা করুন। আর রিপোর্টটা করার পর আপনাকে যেটা বললাম, দুর্গাপুর চেম্বারে এসে দেখা করুন। আজকে দেখুন, অ্যালার্জির সমস্যার জন্য আপনি যে ওষুধটা খাচ্ছেন, আপনি নিজেই বললেন কি যখনই আমি খাচ্ছি আমি হয়তো কিছু আরাম আছি, তারপর আবার হচ্ছি। কেন কি আপনি সিমটমসে চিকিৎসা করছেন। আজকে অ্যালার্জি হলো, আমি অ্যালার্জি ওষুধ খেলাম, আমি এখন ভালো আছি, কালকে আবার হবে, আমি আবার খাবো। এটা কি ধরনের চিকিৎসা ভাই? আপনি বললেন ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার দেখিয়েও আপনার কাছে এইরকম ট্রিটমেন্ট হচ্ছে। কেন কি চিকিৎসা নেই? শুনতে আপনাকে অবাক লাগছে, শুনতে আপনাকে খারাপ লাগছে, আমাদের ভারতবর্ষের মধ্যে এইরকম চিকিৎসা আছে, ট্রিটমেন্ট নেই। যদি আপনি সার্জিক্যাল যদি কোনো কাজ করেন, কাটা ছেঁড়া যদি কাজ করেন, আপনি যদি অপারেশন যদি করেন, হ্যাঁ অবশ্যই তার জন্যে আপনি মডার্ন মেডিসিনে হেল্প নিন। যখন আপনার একটা ডিজিজ রয়েছে, তার জন্য আপনাকে যদি অ্যালোপ্যাথি যদি ট্রিটমেন্ট করছেন, মডার্ন মেডিসিন চিকিৎসা করছেন,
তার জন্য কিন্তু আপনি কোনোদিনই সুস্থ হতে পারবেন না। উল্টো আপনি দেখবেন রিপোর্ট করান আপনার অ্যালার্জি লেভেলটা বাড়তেই থাকছে। আপনি জানেন এই সামান্য একটা অ্যালার্জি যে সমস্যাটা, তার জন্য আমাদের লাংস নষ্ট হয়ে যায়। ঠিক বলছি, আইজি লেভেলটা যখন বেশি হাই থাকবে না, দেখবেন আপনি লাংসগুলো আপনার নষ্ট হয়ে যায়। তখন আপনার সঙ্গে সঙ্গে দেখবেন সর্দির সমস্যা, হ্যাঁ, বা একটু উল্টোপাল্টা কিছু খেয়ে নিলেন, মানে আইসক্রিম খেয়ে নিলাম, সঙ্গে সঙ্গে সর্দিটা লেগে গেল। কারণটা হচ্ছে ইমিউনিটি লেভেলটা আপনাকে ডাউন হয়ে যাচ্ছে। প্রথমে আমি কি স্টার্ট করেছিলাম, আমাদের করোনার সময় কি হলো, আমাদের ইমিউনিটিকে বাড়াতে হলো। ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কি করলাম, ভ্যাকসিন নিলাম। তার জন্য কি হলো, আমাদের গোটা শরীরের মধ্যে অর্গানগুলোকে আমরা নিজে নষ্ট করেছি। তো এইরকম আপনি কেন করলেন? আজকে একটা সামান্য একটা জ্বরের ওষুধ, এই জ্বরের ওষুধের যে পাওয়ারটা আগে যেটা আমরা খেতাম, এখন ওটা ব্যান্ড হয়ে গেছে, পাওয়ারটা বেড়ে গেছে। 500 ছিল 650 mg হয়ে গেছে। এখন কি হয়ে গেছে, ওটাই 1 গ্রাম হয়ে গেছে, মানে 1000 হয়ে গেছে। আপনি ভাবছেন আমাদের দেশ কোথায় যাচ্ছে? মানে কিছুদিন পর আমাদেরকে আরো ডোজ বাড়াতে হবে, 1500 পাওয়ার নিতে হবে, 2000 নিতে হবে। কারণটা হচ্ছে কি, একটা শরীর রেসিস্ট করে না, মানে জায়গা তৈরি করে নেয়, এরপরে আমাদের মেডিসিনের কাজ করে না, আমাদেরকে পাওয়ার বাড়াতে হয়। আপনি মেডিসিনের পাওয়ারটা বাড়াচ্ছেন, কিন্তু তার বিকল্প কিছু খুঁজছেন না, আপনার শরীর থাকবে না বেশি দিন, নষ্ট হয়ে যাবে। একটা অর্গেন, আজকে যদি আপনি লিভারে যদি কথা বলেন, তো আজকে বলতে পারেন কি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে আমাদের লিভার। আর লিভার উপরে আপনি যা কিছু খাচ্ছেন সব লিভার থেকে হয়ে যেতে হবে। লিভার কি থাকবে আপনার? আজকে যদি লিভার যদি নষ্ট হয়ে যায়, সিএলডি যদি প্রবলেম চালু হয়ে যায়, আপনি কি করবেন? ছুটবেন সেই হায়দ্রাবাদ, ছুটবেন সেই চেন্নাই। একটা রুগী দেখান তো আমাকে যে ভালো হয়েছে, কেন ভালো হয়নি? আপনার কাছে পয়সা রয়েছে, ভাবছেন ওই বড় জায়গা গেলে আমি বড় ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যাব। না, আপনি বড় জায়গা না গিয়ে আপনি নিজের লাইফ স্টাইলটাকে ঠিক করুন, আপনি বাড়িতে বসে ঠিক করুন, আপনি কি ভুল করেছেন সেটাকে বার করুন, এই ভাইরাসটা কি করে ঢুকলো আপনার শরীরের মধ্যে সেটা আপনার লক্ষ্য করুন। আপনার কি ফ্যামিলি কোনো হিস্ট্রি ছিল? নেই, তাহলে এই রোগটা আসলো কোথা থেকে? আপনার হেপাটাইটিস বি ছিল না, তাহলে আপনার সিএলডি প্রবলেম হলো কি করে? এটাই তো জানতে হবে। কি আমরা যে খুব লাইন করে করে যে আমরা ভ্যাকসিনটা নিলাম, ঠিক আছে, তো প্রবলেম আপনার হবে নাকি আমার হবে? এটাই জানতে হয় কি আমাদের যখন ইমিউনিটি লেভেলটা লো হচ্ছে, সেটা বাড়ানোর জন্য অনেক রকম উপায় আছে। আমাদের সামান্য দেখুন, আপনার যে বাগানের মধ্যে যে তুলসী গাছ লাগান, এই তুলসী পাতা কতটা সুন্দর কাজ করে আজকে আমাদের ক্যান্সার মতন রোগকে নিয়ে। অ্যান্টি অক্সিডেন্ট, আপনি বলতে পারেন অ্যান্টি ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে দেয়। তো এই তুলসী পাতা, আমি তো বারবার বলি, যাদের রোগ নেই, যাদের ক্যান্সার নেই, আপনি কি ওয়েট করবেন কি আমার কবে ক্যান্সার হবে? আপনি আগে থেকে তুলসী পাতা খেতে চালু করুন না। আরে ভগবানের যে প্রসাদটা আমরা নিই, তার মধ্যে কিন্তু তুলসী পাতা কেন থাকে? অনেক কিছু মেসেজ দেয়, কিন্তু এই মেসেজটাই তো আমরা পড়তে পারি না। কেন? কি আপনি তো মোবাইলে মেসেজ পড়েন, ব্যস্ত হয়ে গেছেন এখন মোবাইলের মধ্যে, সারা রাত আপনার ঘুম হয় না, আপনি সারা রাত মোবাইল ঘাটছেন, হোয়াটসঅ্যাপ করছেন, মেসেজ করছেন, কিন্তু ভগবান সকালবেলা ঘুম থেকে উঠে কি মেসেজ দিচ্ছে সেটা আমরা পড়ি না। তো রোগ আমাদের হবে। जैसा खाइएगा वैसा होगा मन। যত আপনি আয়ুর্বেদ সবসময় বারবার বলেছে, আফটার 40 পর যদি আপনি নিরামিষ যদি হয়ে যান, আপনার কিন্তু আয়ুটা বাড়বে। আর আফটার 40 যদি আপনি এই কথাটা যদি না শুনেন, আপনার শরীরের মধ্যে রোগ হবে। ঠিক আছে, খান। কেন বলা হলো আফটার 40, কেন বলা হলো বিফোর 40, কেন বলা হলো? তখন আমাদের অর্গানগুলো স্ট্রং থাকে, আপনি যা কিছু খাচ্ছেন হজম হয়ে যাচ্ছে। কিন্তু এখন কি হচ্ছে, আপনার অর্গানও উইক হয়ে গেছে। আপনার মানতে হবে, কেন বলা আছে বাচ্চা বুড়া এক সমান। তো বাচ্চাদের যে আমাদের উইক হয়ে যায়, অর্গানগুলো ছোট থাকে, স্মল থাকে, ঠিক ওই রকমই বয়স হবার পর আমাদের অর্গানগুলো কাজ করে না, তখন হালকা খাওয়া খেতে হয়। কিন্তু বাঙালি খাবার লোভী, খেতেই হবে। ঠিক আছে, আজকে এই অনুষ্ঠান, তো কালকে অনুষ্ঠান, 365 দিনের মধ্যে 400 অনুষ্ঠান। কখন আপনি কাজ করবেন? কাজের দিন তো আপনার মনে নেই, কিন্তু ছুটির দিন ঠিক মনে আছে। এই পুজো তো ওই পুজো, এই দিন যাবো, এই দিন জামাই ষষ্ঠী আছে, তো এই আছে। কর্ম প্রধান হ্যাঁ, সব থেকে আগে নিজে কর্ম করুন। আজকে ধরুন আমি বাংলাদেশে ফ্লাইটে সকালবেলা যদি নামি, বাংলাদেশ চেম্বার থেকে এসেছি, সকাল ফ্লাইটে নামলাম, তারপরেও কিন্তু বসি না কেন? এটাই চিন্তা থাকে। পিছনে ঘুরে তাকাই কি আজকে চেম্বারের মধ্যে এত রোগী রয়েছে, তাদের কষ্ট দেখে আমার কষ্ট শেষ হয়ে যায়, আর আমাকে আরাম করার দরকার নেই। সেই রুগীদেরকে ভালো করতে হবে। তারা কিন্তু অনেক দূর থেকে এসছে, সকাল থেকে লাইন লাগিয়ে রেখেছে। যদি আমি সেই চেম্বারে যদি না যাই, তারা কষ্ট পাবে, না খেয়ে ওরা বসে আছে। তো এইসব জন্য ভাবতে হবে, কর্ম প্রধান, এইটাই থাকবে মানুষের সঙ্গে। যখন আপনি যাবেন,
মানে যখনই আপনি পৃথিবী ছেড়ে যখন যাবেন তখন কিন্তু তারাই কিন্তু ভালো। আজকে আপনার আপন কেউ নেই, আপনার যদি বলে মা বাবা বউ কেউ আপন নেই, সবাই কিন্তু আপনার সঙ্গে টাচ আছে শুধু কোনো না কোনো একটা লোভের জন্য। মরে যাওয়ার পর 2 ঘন্টা 2 দিন কাঁদবে, তারপরে সব নিউট্রাল হয়ে গেছে, সে আবার হ্যাপি লাইফ। আপনি ভাবছেন আপনার সঙ্গে যে থাকবে সেটা হচ্ছে আপনার শরীর। পহেলা সুখ নিরোগী কায়া। আপনার শরীর যদি আপনার ভালো আছে সবাই আপনার সঙ্গে রয়েছে, যদি আপনার শরীর যদি ঠিক নেই কিছু সঙ্গে নেই। তো এইরকমই আজকে আমাদের টপিক ছিল আর্থ্রাইটিস নিয়ে, যেখানে আমি তো আজকে শুধু একটা টপিক নিয়ে কথা বলতে পারলাম, সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। তো আপনি ভাবুন কি সামান্য একটা অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে, ঠিক না? আজকে আপনি অ্যালার্জির জন্য আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনার ঘুম আসছে কেন? কারণটা হচ্ছে কি, ওরা কি করছে মানুষকে ঘুমিয়ে থাকলে আপনার অ্যালার্জি হবে না, আপনি খুব ভালো আছি। এবার আপনার অভ্যাস কি হয়ে গেল, রাত্রিবেলা ঘুম আসছে না, ছটফট হচ্ছে, ওই ওষুধটা একটু খেয়ে নি, কেন? ঘুম চলে আসবে, খুব সুন্দর। আপনি জানেন এই ঘুমের ওষুধ খেয়ে আপনার নার্ভ গুলো ড্যামেজ করে দিচ্ছে, আস্তে আস্তে করে আপনার ব্রেন নষ্ট করছে। তো আপনি প্রপার যে ট্রিটমেন্টটা বললাম, যেটা অ্যালার্জি সমস্যা রয়েছে, অ্যালার্জি চিকিৎসা করান, যাতে আপনার পার্মানেন্ট সলিউশন হবে উইদাউট এনি সাইড ইফেক্ট, যেটা সুস্মিতা বলে। একদম। পাশাপাশি বন্ধু আছেন, বন্ধুর সঙ্গে কথা বলবো, কিন্তু আমার এই সময়টা না একটু অ্যাড্রেস বলতেই হবে, এই সময় একটু অ্যাড্রেস। তাই যিনি আছেন তিনি প্লিজ আমাকে একটু সময় দেবেন। আর চট করে বন্ধুদের জন্য বলবো, স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারগুলো কিন্তু আপনাকে নোট করতে হবে। 9830235527 বা 37, এই দুটি নাম্বার আপনাকে কিন্তু নোট করে ফোন করতে হবে এবং জেনে নিতে হবে ঠিক আপনার বাড়ির কাছাকাছি কোথায় চেম্বার রয়েছে। চট করে বলে রাখি যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে একজন চিকিৎসক, ডক্টর বি শর্মা না, একদম না, রয়েছেন একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক। ডক্টর বি শর্মাকে অনেকেই একটু বেশি দেখাতে চান, তার সঙ্গে একটু সামনাসামনি হতে চান, তো অবশ্যই তার জন্য সুযোগ রয়েছে কলকাতা এবং অবশ্যই হাওড়াতে তার প্রচুর চেম্বার রয়েছে। আপনারা কলকাতার মধ্যে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন এনবিপির হেড অফিস মধ্যমগ্রামে, যেখানে কিন্তু উনি থাকেন সোমবার করে। এছাড়া হাওড়ায় কিন্তু মঙ্গলবার ওনাকে শিবপুরে পেয়ে যাচ্ছেন, বুধবার করে আপনারা বালটিগুড়ি হাওড়ার চেম্বারে পেয়ে যাচ্ছেন, এবং পাশাপাশি শোভাবাজার কলকাতার চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা ওনাকে বৃহস্পতিবার করে কিন্তু পেয়ে যাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে, শুক্রবার করে কিন্তু ওনাকে বেলুড়ে পেয়ে যাচ্ছেন, শনিবার করে ওনাকে কিন্তু আপনারা খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, এবং রবিবার করে ওনাকে ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে পেয়ে যাচ্ছেন শুক্রবার করে, ল্যান্সটাউনে পাচ্ছেন কিন্তু মঙ্গলবার, এবং সোমবার আপনারা কিন্তু বেলুড় চেম্বারে পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই ল্যান্সটাউন চেম্বারে, পাচ্ছেন বৃহস্পতিবার করে। তার পাশাপাশি এখানেই তো শেষ নয়, রয়েছে জেলায় প্রচুর চেম্বার। যারা ম্যাডামের সঙ্গে দেখা করতে চাইছেন এবং থাকেন এই এলাকাগুলোতে, আমি যেগুলো বলছি, তাহলে অবশ্যই ম্যাডামকে কিন্তু পেয়ে যাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর, এতগুলো চেম্বারে পাচ্ছেন। যদি আপনি এই এলাকার বাসিন্দা হন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হচ্ছে। ডক্টর এ হালদারের সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যারা হেলিয়ায় থাকেন, বা যদি আপনি বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের বন্ধু হন তাহলে অবশ্যই ডক্টর এ হালদারকে পাচ্ছেন। দিল্লিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, তবে শুধুমাত্র দিল্লিতে ডক্টর এ হালদার নয়, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন, সংস্থার ডিরেক্টর। তাই অবশ্যই আপনার পরিচিত কোনো মানুষ যদি দিল্লিতে থাকেন, বা আপনি যদি এই অনুষ্ঠান দেখছেন এবং আপনার মনে হয় দিল্লিতে যোগাযোগ করাটা সুবিধার হবে, তাহলে আপনি দিল্লিতেও এনবিপির সঙ্গে কিন্তু আলাপ করে নিতেই পারেন। পাশাপাশি কিন্তু আপনাদের জন্য বলবো যে আপনারা কিন্তু কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। নদিয়ার বন্ধুরা কিন্তু কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করুন, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন। আর ডক্টর এস ঘোষালকে পুরো নর্থ বেঙ্গল জুড়ে কিন্তু পাচ্ছেন, রায়গঞ্জে পাচ্ছেন, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটিতে পাচ্ছেন। তার পাশাপাশি ডিব্রুগড়ে কিন্তু চেম্বার রয়েছে সামনের 28শে জুলাই। গঙ্গারামপুর, এই দুটো কিন্তু একদম নতুন চেম্বার, ফার্স্ট চেম্বার। সেখানেও কিন্তু অবশ্যই সংস্থার অন্যান্য চিকিৎসকদের পাশাপাশি সংস্থার ডিরেক্টর বি শর্মা উপস্থিত থাকবেন। গঙ্গারামপুরের কথা একটু জানিয়ে রাখবো, জুলাই মাসে কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। ডেটটা একেবারে ঠিকঠাক জেনে নেওয়ার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেখানে কিন্তু অবশ্যই বারংবার পৌঁছে যাচ্ছেন এনবিপি চিকিৎসকেরা। প্রত্যেক মাসে কিন্তু চেম্বার থাকে, লাস্ট উইক করে কিন্তু চেম্বার থাকে। আপনার পরিচিত কোনো মানুষ যদি বাংলাদেশে থাকে অবশ্যই তাদের জানিয়ে দিতে পারেন, বা বাংলাদেশের জন্য একটি স্পেশাল নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, সেই নাম্বারেও কিন্তু অবশ্যই আপনারা ফোন করতে পারেন। এবার কথা বলে নেবো আপনার সঙ্গে। কে আছেন? নমস্কার। নমস্কার দিদি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, রাহুল হালদার।
আচ্ছা বলুন রাহুল বাবু কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ মানে আমি বলছি আমার পেটের সমস্যা। পেটের সমস্যা? কতদিনের সমস্যা? হ্যাঁ এটা অন্তত কিছু না হলে অন্তত 1 বছর হয়ে যাবে, 1.5 বছর হয়ে যাবে। 1-1.5 বছর? কোনো ডাক্তার তো নিশ্চয়ই দেখাওনি, দেখিয়েছো? হ্যাঁ হ্যাঁ ডাক্তার তো দেখাচ্ছি, কিন্তু আমার কিছু খেলে, বেশি করে কোনো রিচ খাবার টাবার খেলে আমার পেটে গন্ডগোল হচ্ছে, গ্যাস্ট্রিক হচ্ছে, গলা জ্বালা করছে, পেট জ্বালা করছে। আচ্ছা, তার মানে মেডিসিনটা কিন্তু পুরোপুরি ডাক্তার ওষুধ দিয়েছিল, ওষুধ খেয়ে হচ্ছে, খাচ্ছি, আচ্ছা কিন্তু ওষুধটা দিয়ে খাওয়া বন্ধ করছি, আবার এটা শুরু হচ্ছে। একদম সেটাই বলছি, মানে ওষুধটা পুরোপুরি তোমাকে কাজ দিচ্ছে না। বেশ, ডাক্তারবাবু বলছেন কি করতে হবে। আপনি কোনো ইউএসজি রিপোর্ট করেছেন কি? আচ্ছা, সিম্পল, আপনি একটা ইউএসজি রিপোর্ট করান, যেটা আমরা সোনোগ্রাফি রিপোর্ট বলি। আপনি একটা ইউএসজি রিপোর্ট করে, আপনি কোথায় থাকেন? হাওড়া থাকেন না? হাওড়া। আচ্ছা, তাহলে হাওড়াতে আমাদের চেম্বার রয়েছে, সেটা হচ্ছে শিবপুরে আছে, দাসনগরে আছে, বেলুরে আছে। যেখানে আপনার কাছে পড়বে সেখানে এসে দেখা করতে পারেন। আপনার হেল্পলাইন নাম্বার আপনার কাছে যাচ্ছে। এবার আপনাকে একটা কথা বলি, কেন আমি আপনাকে ইউএসজি করতে বললাম। দেখুন, সমস্যা আছে এই কারণের জন্য আপনি আমাকে ফোন করলেন, বা সমস্যা আছে এই কারণের জন্য আপনি ডাক্তারকে দেখাচ্ছেন। আজকে আপনি বললেন কি আমার পেটের সমস্যা, কিন্তু আপনি জানেন পেট একটা এরকমই জিনিস, মানে বলতে পারেন আমাদের শরীরে ইঞ্জিন হচ্ছে কিন্তু পেট। পেট যদি না ঠিক থাকে আপনার কিন্তু সমস্যা তো ভালো হবেই না, উল্টো আপনার শরীর কিন্তু খারাপ হয়ে যাবে। তো পেটের মধ্যে কিরকম সমস্যা, কি হচ্ছে অ্যাকচুয়ালি সেটা জানতে হবে। আপনি যেটা বললেন গলা জ্বলছে, গ্যাস্ট্রিকের সমস্যা। গলা জ্বলা কিন্তু অনেক রকম কারণ হয়। গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, গলব্লাডারের মধ্যে স্টোন হতে পারে। আপনার যদি অত্যধিক মাত্রায় যদি আমাশা সমস্যা হয় তাহলে হতে পারে। কি ধরনের জন্য হচ্ছে সেটার জন্য রিপোর্ট লাগে, ঠিক আছে? আপনি একটা সিম্পল ইউএসজি রিপোর্ট করান। আর জানি না আপনি কোন ডাক্তারকে দেখাচ্ছিলেন, ভালো হননি, তো আমি বলবো কি আপনি প্রিভিয়াস যত রিপোর্ট আছে সমস্ত রিপোর্টগুলো নিয়ে এসে দেখা করুন। আমরা খুব প্রাউড হয়ে বলতে পারি, বুক ফুলে বলতে পারি কি আয়ুর্বেদের মধ্যে বরদান আছে কি পেটের জন্য আপনাকে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করতে হবে, নাহলে আপনি কোনোদিনই ভালো হতে পারবেন না। মেডিকেল কিন্তু মেডিসিন রয়েছে, সেটা হচ্ছে আপনার একমাত্র আয়ুর্বেদ মধ্যে। তো দেখুন, আপনাকে বারবার বলি, যদি আপনি আমার অনুষ্ঠানটা যদি প্রথম থেকে যদি ফলো করেন, তো আমরা বারেবার বলেছি উষ্ণ গরম জলটা খাওয়া। প্রথম আপনি ফ্রিজের জলটা খাওয়াটা বন্ধ করুন, স্ট্রিক্টলি বন্ধ করুন, ঠিক। সেকেন্ড নাম্বার, আপনি যেটা কি করবেন, উষ্ণ গরম জলটা খান। যদি আপনি বলছেন কি আমার সবসময় সম্ভব হচ্ছে না উষ্ণ গরম জলটা খাওয়া, তো নর্মাল টেম্পারেচারে যে জলটা আছে সেটা আপনি খান। তাতে আপনার কি হবে, শরীরের মধ্যে এক্সেস ফ্যাট আসবে না। আপনার কি হবে, ডাইজেশন করতে আপনার উইক হবে না, আপনার ডাইজেশন পাওয়ারটা আস্তে আস্তে করে বাড়বে। হজম করতে শিখুন না। আপনি যে খাওয়া দাওয়া করেন সপ্ত ধাতু বলা হয়, মানে প্রথম খাওয়ার পর কি হয়, রস তৈরি হয়, রক্ত হয়, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র। 7 নম্বরের জায়গা কি হচ্ছে আমাদের শুক্র, খুবই ইম্পর্টেন্ট জিনিস শুক্রটা, যাকে আমরা বলতে পারেন কি আপনি নামটা জানেন স্পাম। 7 নম্বরের জায়গা আসছে, মানে আমরা যখন খাচ্ছি প্রথম রস তৈরি হচ্ছে, তো এইরকম করে করে 7 নম্বরের জায়গা শুক্রটা যাচ্ছে। আপনি সেটা ছেড়ে দিন। প্রথম তো আপনার খাওয়ার পর রসই তৈরি হচ্ছে না, ঠিক না? তো আপনাকে করতে হবে প্রথম খাওয়াকে ডাইজেশন পাওয়াটা বাড়ান। আপনি যেটা খাচ্ছেন, আমি বলবো না, দেখুন একটা মানুষ আছে তারা খুবই রোগা, তারা কিন্তু একটু হেলদি হতে চায়, আর তারা বিভিন্ন রকম ওষুধ খায়, বিভিন্ন রকম প্রোটিন পাউডার খায়। এগুলো না করে প্রথম আপনি খাওয়াকে হজম করতে শিখুন। আপনার যদি খাওয়াটা যদি ঠিক মতো যদি হজম হয়ে থাকে না, কিন্তু সেই খাওয়াটাই কিন্তু আপনার জন্য মেডিকেল হয়ে যাবে। অনেক সময় শুনেছেন তো, নুন রুটি খাওয়ার পরও কিন্তু আপনি হেলদি আছি। কেন হেলদি আছি? কেন তার পাচন শক্তি ভালো আছে। আপনি মোটা হওয়ার জন্য চিন্তা করবেন না, আপনি এমনি শরীরের মধ্যে আপনার গায়ে লাগবে যখন আপনার খাওয়াটা হজম হবে। তো প্রথম আপনাকে কি বললাম, জলের মাত্রাটা নর্মাল টেম্পারেচারে আপনি জল খান, বা আপনি উষ্ণ গরম জলটা খান। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমরা কি করি, সবসময় বাইরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুডের উপরে নির্ভর থাকি। স্ট্রিক্টলি বন্ধ। ফাস্ট ফুড এর যদি সন্ধি বিচ্ছেদ করেন তাহলে কি হলো, তাড়াতাড়ি, ঠিক আছে? খাওয়ার মধ্যে যখনই আপনি কোনো তাড়াতাড়ি করবেন, আপনার শরীর কিন্তু তাড়াতাড়ি কিন্তু উপরে যাবেন। 32টা দাঁত কেন দিয়েছে? যদি তাড়াতাড়ি যদি আমাদেরকে খেতে হয়, তাহলে দাঁত আমাদের 32টা কেন রয়েছে? একটা খাওয়াকে আমাদেরকে 32 বার চিবাতে হয়, আর 32 বার চিবিয়ে তারপরে গিলতে হয়। আজকে আপনি বলুন তো, কটা মানুষ আছে আর কার কাছে টাইম আছে কি 32 বার খাবারটাকে চিবাচ্ছে? 10 মিনিটের মধ্যে খেয়ে বেরিয়ে যেতে হবে কাজে। এই 10 মিনিটের মধ্যে যে চিবালেন না, স্লাইভা তৈরি হলো না, এই স্লাইভার সঙ্গে আপনার খাওয়ার সঙ্গে যে যাবে ভিতরে, তো এইটা যদি আপনার যদি না যায়, তাহলে আপনি কি হজম শক্তি ভালো হতে পারবে? আপনি কি জানেন পেটের মধ্যে 25 ফিট মতন আমাদের পাইপ লাইন আছে, 20 ফিট হচ্ছে
স্মল, যাকে বলি আমরা ছোট আঁত বলি, আর 5 ফুট হচ্ছে আমাদের বড় আঁত আছে। মানে 25 ফিটের যে পাইপ লাইন যেটা আমরা দেখতে, যে কোনো স্ট্রাকচার আপনি দেখবেন, যখন হিউম্যান বডিতে স্ট্রাকচার আপনি দেখবেন সাপের মতন এরকম স্ট্রাকচারটা রয়েছে। এটা কি? এটা হচ্ছে আঁত। আপনার খাওয়ার পর এইগুলো করেই আপনাকে যখন যে ওয়েস্টেজ পার্টগুলো আছে এটা আমাদের স্টুলের সঙ্গে বেরিয়ে যায়, তো বার হবে কি করে? আপনাকে যদি এই লাইনটাকে যদি পরিষ্কার না হয়ে থাকে, কনস্টিপেশন, আজকে বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট আছে যাদের কিন্তু পেটের সমস্যা। কারণটা কি? আমাদের জলের মধ্যে আয়রনটা বেশি রয়েছে, আমরা যা খাচ্ছি কিন্তু হজম হচ্ছে। এখনো আমি অনেক গ্রাম সাইডে যে পেশেন্টগুলো দেখি, তাদের দেখি বাড়িতে এখনো কিন্তু অ্যাকোয়াগার্ড লাগানো হয়নি, জানি না কেন। এখনো কিন্তু তারা ফিল্টারে জল খান, নর্মাল টেম্পারেচার জল খায়, বা হয়তো আপনি পাতালের জলটা খায়, বা ছেঁকে জলটা খাচ্ছে। এখন তো মানুষ এই কারণের জন্য দেখুন আজকে আমাশার সমস্যাটা কেন ভালো হচ্ছে না। তাদের দেখুন গ্রাম সাইডে মানুষদের কিন্তু আমাশার সমস্যাটা বেশি হয়। কেন কি? জার্মস, আপনি যদি বলতে পারেন আমাদের জলের মধ্যে, কেন কি 70% আমাদের শরীরের মধ্যে জল রয়েছে, আর তার মধ্যে যদি জল যদি আমরা খারাপ যদি ব্যবহার করছি, শরীর খারাপ হয়ে যাবে। আপনি যখন দেখবেন একটা আপনি স্টেট যখন চেঞ্জ করবেন, তখন কিন্তু আমরা কি বলি, আপনি জলটা কিন্তু মিনারেল ওয়াটার আপনি খান, শরীর কিন্তু কোনোদিন খারাপ হবে না। আপনি এত টাকা তো খরচা করছেন, বন্ধ করুন, জলের পিছনে কিন্তু কম্প্রোমাইজ করবেন না। তো সবসময় বলবো কি, জল যখনই আপনার স্টেট চেঞ্জ হচ্ছে, আপনি কিন্তু মিনারেল ওয়াটারের জলটা খাবেন। এটা হলো 2 নম্বর। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আপনাকে বলে দিই, आयुर्वेद বই মধ্যে লেখা আছে, मट्ठा खाने वाला व्यक्ति कभी भी पेट का रोगी नहीं हो सकता है। আপনি যদি পারেন দুপুরবেলা খাবার পর দই ঘোলটা অবশ্যই খান। সিম্পল, একদম সিম্পল। আপনি বাড়িতে, আমি আপনাকে বলছি, আপনি যদি 1 সপ্তাহ যদি খেতে চালু করে দেন, আপনার এত ভালো লাগবে কি ওর ছাড়া আপনি থাকতেই পারবেন না। আপনি বউর সঙ্গে ঝগড়া করে নেবেন, মায়ের সঙ্গে ঝগড়া করে নেবেন যে আমাকে ওই খাবারটা দাও, তারপর আমি কিন্তু কাজে যাব। সিম্পল একদম। 100 গ্রাম টক দই, 200 গ্রাম মতন জল নিন, মানে যত দই রয়েছে তার ডবল কিন্তু জল নিন, সেটাকে কিন্তু লস্যির মতন করে নিন। এবার যে ফেনাটা হলো, ফেনাটা সরিয়ে দিন, তার মধ্যে জিরে গুঁড়ো, জিরেকে ভেজে গুঁড়ো করবেন, 1 চামচ দই ঘোলের সঙ্গে মিক্স করে প্রতিদিন নিয়ম করে আপনি দুপুরবেলা খাবার পর খান। এবার যাদের অফিস রয়েছে দুপুরবেলা ওরা বাড়িতে থাকে না, তারা আপনি সকালবেলা ব্রেকফাস্ট করে পরে খান। দেখুন না কত মজা পান, আপনার খাবারের রুচিটা বেড়ে যাবে। যে মানুষ একটা রুটি খাচ্ছে সেখানে 3-4টে রুটি খেতে চালু করে দেবে, কারণ কি পাচন শক্তি বেড়ে গেছে, তো খিদে পাচ্ছে তো এবার, ঠিক না? তো এটা আপনি করুন। আর যেটা বললাম, সব থেকে সিরিয়াস হয়ে যান, এগুলো তো করবেনই, এগুলো করলে আপনি ভালো থাকবেন, কিন্তু এটা নয় কি এটা করলে আপনার চিকিৎসা হয়ে গেল। অবশ্যই চেম্বারে এসে আপনাকে দেখাতে হবে প্রবলেমটা কোন জায়গা থেকে অ্যারাইজ রয়েছে। কেন কি গ্যাস্ট্রিক আলসারের পরে কিন্তু গ্যাস্ট্রিক ক্যান্সারও হয়, এটাও কিন্তু মাথায় রাখুন। অবশ্যই সমস্যা আপনার যে প্রকারেরই হোক না কেন, সেটা ক্রিটিক্যাল হোক বা ক্রনিক হোক, সবকিছুর জন্য আপনার পাশে কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। তাই স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু নোট করতে একদম ভুলবেন না, কারণ সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। এবং তার পাশাপাশি কেউ আছেন আমাদের সাথে ফোনে। নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাম। হ্যাঁ, কে বলছেন? আমি ব্যান্ডেল থেকে সৌভিক দাস বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? ডাক্তারকে নমস্কার জানাই। নমস্কার। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি আমার জেঠিমা গিয়েছিল ডাক্তারবাবুর কাছে। আচ্ছা। জেঠুর একটু সমস্যা ছিল, তো আমার জেঠিমা অ্যাকচুয়ালি ডাক্তারের কথা প্রসঙ্গে জানালেন আমাকে, এবং আমি বেশ অনেকদিন ধরে ডাক্তার ইউটিউবে প্রোগ্রামও দেখছিলাম, তো আজকে লাইনটা পেলাম, কথা বলতে পারছি। আমার মায়ের, আচ্ছা, একটু জানতে চাইবো, জেঠু এসেছিলেন তো কি সমস্যা নিয়ে এসেছিলেন একটু শুনবো। যেহেতু অ্যাকচুয়ালি গ্যাসের প্রচন্ড সমস্যা ছিল, হাই প্রেসার ছিল, শ্বাসকষ্ট হতো, সেই বিষয় নিয়ে। আচ্ছা, সমস্যা অনেক ছিল, তো সমস্যা তো অনেক ছিল এবং সবকটা সমস্যার সমাধান হয়ে গিয়েছে এনবিপিতে এসে, তাই তো? ভালো হয়ে গিয়েছে, ঠিক হয়ে গিয়েছে। তাই জেঠিমা আমাকে মায়ের সমস্যা দেখে জেঠিমাই আমাকে বললো যে ডাক্তারের কাছে যা, ভালো হবে। তো আমি অনেকদিন প্রোগ্রাম দেখছি, টাইম পাওয়া যায় না, তো আমি আজকে লাইনটা পেয়ে গেলাম। ইউটিউবে অনেক প্রোগ্রাম ফলো করেছি, দেখছিলাম ডাক্তারের প্রোগ্রাম, সেখান থেকে আজকে একটু কথা বলবো মায়ের ব্যাপারটা নিয়ে। একদম একদম একদম, বলো কি সমস্যা? মায়ের সমস্যা বলতে, মা এমনি নর্মালি ঠিকঠাকই রয়েছে, মানে বসে কাজ করার পর উঠতে গেলে আমার একটু কোমর প্রচন্ড ব্যথা করে, প্রচন্ড ব্যথা হয়, তারপরে সব ঠিকঠাক আছে, শুয়ে থাকবে, উঠতে গেলে মানে কোমরের হাঁটুর নিয়ে প্রচুর সমস্যা। এখনো কোনো ডক্টর দেখিয়েছো? কোনো ডক্টরের কাছে গিয়েছো? ডক্টর দেখানো হয়েছে, ডক্টর দেখানোর পর ছবি কত কি করতে দিয়েছিল, করা হয়েছিল, তো আমাদের অতটা অভিজ্ঞতা নেই।
আর এটাই না সব থেকে বড় কারণ এনবিপির ভিড়ের, কারণ যারা ভিড় করছে এই অভিযোগটা নিয়েই ভিড় করছে যে হোমিওপ্যাথিতে গিয়ে মেডিসিন তো খাচ্ছি, সাময়িক ভালো তো হচ্ছে, কিন্তু সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে না। মেডিসিন বন্ধ করলে রোগ ফিরে আসছে, বা মেডিসিন খাওয়ার কালীনও কিন্তু রোগটাকে আরো জটিল হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি শোনো, ডাক্তারবাবু বলছেন। দেখুন, যেটা আমি বলছিলাম, আপনি ব্যান্ডেলে থাকেন, আর অবশ্যই যখন আপনি জেঠুমা আমার চেম্বারে এসেছিলেন, তো আপনি ভালো করে জানেন কি আমার চেম্বারটা বেলুড়ে আছে। তো আপনি ব্যান্ডেলের পাশে যে চেম্বারটা আছে সেটা বেলুড়ের সাথে আপনি দেখা করতে পারবেন। সব থেকে আগে আপনাকে বলবো, যেটা আপনি নিজেই বললেন কি আমরা তো জানি না কি রোগটা বিষয় কি আছে না আছে, এক্সরে রিপোর্ট সব কিছু হয়েছে। দেখুন, জানতে হবে। আপনি যদি না জানেন তো এইরকমই আপনি ঠকাবেন, মানে আপনি এইরকমই ডাক্তারের কাছে ছুটতে থাকবেন, ডাক্তারের কাছে কিন্তু লাইন লাগাতে পারবেন, কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু ভালো হতে পারবেন না। আজকে আপনার আমি কথা বলি, যদি আপনার এক্সরে রিপোর্টের কথা বলেন, তো এক্সরে রিপোর্ট তো অবশ্যই আপনার রয়েছে, আপনি একটু মিলিয়ে নেবেন তো আমার কথাগুলো কি মিলছে কি মিলছে না। দেখুন, ওখানে দুটো প্রবলেমটা সেম রয়েছে। একটা হচ্ছে আপনার হাঁটুর সমস্যার মধ্যে এক্সরে রিপোর্টটা যে করেছেন সেখানে অস্টিওআর্থ্রাইটিস লেখা রয়েছে, ডিজেনারেটিভ চেঞ্জেস লেখা রয়েছে, বা আপনার কোমরে যে এক্সরে রিপোর্টটা রয়েছে সেখানে আপনার লাম্বার স্পন্ডাইলাইসিস লেখা রয়েছে, বা আপনার ডিজেনারেটিভ চেঞ্জেস লেখা রয়েছে। তো এটা নিয়ে আজকে আমরা টপিকও করছিলাম। তো আপনাকে বলি, এই জন্যে শুধু সিম্পল একটাই কথা, যদি প্রথম থেকে আপনি আমার প্রোগ্রামটা দেখছেন, তো আমরা বলেছি কি করতে হবে কি না করতে হবে, সেটার উপর একটু ফলো করো। আর তার সাথে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে, যেখানে আপনার ন্যাচারালি জেলগুলোতে তৈরি করা হয়। আপনাকে একটা কথা বলি, যেটা হচ্ছে সরষের তেল নেবেন। সরষের তেলের মধ্যে আপনি কি করবেন, একটা রসুন দেবেন, ঠিক আছে। তার সাথে আপনি কি দেবেন, কালো জিরে দেবেন, আর কালো মরিচ দেবেন, সামান্য আদা দেবেন। এটা দেওয়ার পর তেলটাকে কিন্তু বয়েল করুন। বয়েল করার পর যখন দেখবেন আপনার তেলটা কিন্তু ব্ল্যাকিশ একটা এসে গেল, কালো ভাবটা এসে গেল, তখন ওই তেলটাকে ছেঁকে নিন, আর ওই তেলটা নিয়ে ভালো করে একটু মালিশটা করুন, ঠিক আছে। সিম্পল একদম মালিশ করুন, কোমরেও দিন, হাঁটুতেও দিন। কারণটা হচ্ছে কি, আমাদের এই ছিদ্র জায়গা আছে না লোমের থেকে, এখান থেকে যখন অয়েলটা ভিতরে যাবে, তো এর মধ্যে কিন্তু খুব ভালো কাজ করে। তো আপনার অস্টিওআর্থ্রাইটিস বলুন বা আপনার কোমরে লাম্বার স্পন্ডাইলাইসিস সমস্যাটা বলুন, এর মধ্যে কিন্তু মেসেজ একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে যেটা করতে হয়, সেটা আপনি করতে চালু করুন। আর যদি ওনার শরীর যদি ভারী হয়ে থাকে, আপনি চেষ্টা করুন কী করে ওনার শরীরকে কমানো যায়। এটা বলবো না যে না খেয়ে, অবশ্যই অনেক রকম কারণ আছে ওয়েটকে রিডিউস করার জন্য, সেটা পুরো আপনি নজরটা দিন। আর দ্বিতীয় নম্বর যেটা রয়েছে, তার জন্য আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, যেখানে আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন। তো দেখুন, আপনাকে একটা কথা বলি, এনবিপিতে আজকে এই হিসাবে বলতে গেলেন কি, আমাদের নাম্বার অফ পেশেন্ট এত বেশি আছে, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট আমরা কি আছি, পুরনো পেশেন্টটা পাই। তারা কেন ব্যাক করছে? নিশ্চয়ই তারা ভালো আছে, সুস্থ আছে। তো এটা কেন হয়? এটা আমরা কোনো ম্যাজিক করি না, আমরা কি করি, প্রপার ডিজিজ উপরে ট্রিটমেন্ট করি। যারা জানে এনবিপিতে কি আছে তারাই একমাত্র জানে কি আজকে সুগারের জন্য আপনি যে সারা জীবন ওষুধ খেয়ে যাচ্ছিলেন, একমাত্র এনবিপি প্রমাণ করেছে যে সুগারের জন্য আপনাকে সারা জীবন ওষুধ খেতে হয় না, ইনসুলিন নিতে হয় না। উইদাউট ইনসুলিন কিন্তু সুগার ভালো হয়। পার্কিনসনের জন্য আপনি যে সারা জীবন ওষুধ খেয়ে যাচ্ছিলেন, একমাত্র আয়ুর্বেদিক কিন্তু বলেছে, একমাত্র এনবিপি কথাটা বলেছে কি পার্কিনসন কিন্তু ডিজিজ হয় না, ন্যাচারালি ডোপামাইন তৈরি করা হয়। তো এই জিনিসটা নিয়ে না অনেক স্টাডি করতে হয়, পার্টিকুলার এক একটা ডিজিজ নিয়ে। আছে ক্যান্সার মতন রোগকে মানুষ কিন্তু ভয় পায়। দেখুন, আজকে ক্যান্সার যখন একটা এরকমই ওয়ার্ড আছে, যখন শুনলেই মানুষ কি ভয় পেয়ে গেল। সত্যি ঠিকই কথা, ক্যান্সার দিয়ে কোনো রুগী মরে না, ক্যান্সারের ভয়তে রুগী মরে। আপনার যদি ক্যান্সার হয়ে থাকে, আপনার যদি মনে যদি জোর থাকে, কিচ্ছু হবে না। অনেক পেশেন্ট আমার কাছে রয়েছে 20 বছর 25 বছর কাটিয়ে দিল, কিন্তু তারা আজ অব্দি একটা কেমো নিল না, আজ অব্দি একটা রেডিয়েশন হলো না, অপারেশন হলো না। মেডিসিন কি আছে? অ্যান্টিবায়োটিক। ওইটা কি ক্যান্সারকে ভালো রাখতে পারবেন? কোনোদিন রাখতে পারবেন না। কারণটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া অ্যান্ড ব্যাড ব্যাকটেরিয়া দুটোই নষ্ট হয় অ্যান্টিবায়োটিক খেলে। এইগুলো না করে আপনার ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আপনার রান্নাঘরের মধ্যে রয়েছে, হলুদ, কাঁচা হলুদ, এটা যদি আপনি খেতে চালু করেন। আজকে আপনি যে ফোন করলেন, আপনার মায়ের যে সমস্যাটা হাঁটু আর কোমরের মধ্যে, আমি আপনাকে বলবো রাত্রিবেলা শোবার সময় 1 গ্লাস দুধের মধ্যে সামান্য আপনি 1 চিমটের মধ্যে হলুদ দিয়ে ওনাকে খাওয়ান, তো কত দেখুন তো কাজ হয়। দুধ হচ্ছে ক্যালসিয়াম, ন্যাচুরাল ওনার ক্যালসিয়ামটা তৈরি হবে। অ্যান্টিবায়োটিক আপনার হলুদ কাজ করবে। মজার জিনিসটা কি জানেন, এখানে অ্যান্টিবায়োটিক খেলে আপনার যে গুড ব্যাকটেরিয়া আছে সেটা কিন্তু নষ্ট হয় না। তো এটাই হচ্ছে আয়ুর্বেদ, এটাই হচ্ছে মানে আপনি বলতে পারেন কি আমরা বিশ্বাস করতে পারি।
আপনি মডার্ন মেডিসিন ট্রিটমেন্ট নিয়ে নিজের শরীরকে নষ্ট করছেন, আর ন্যাচুরাল ট্রিটমেন্ট নেওয়ার পর আপনি সুস্থ থাকছেন, তার সাথে সাথে আপনার কিন্তু আয়ুর্বেদ বাড়ছে। আজকে আয়ুর্বেদকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, আয়ুর্বেদ, ঠিক আছে, তো আপনার বয়স বাড়ায়। তো কি করে বয়স বাড়ায়? তো শুনলেন না যে একটু আগে বলছিলাম কি গাড়ি বয়সটা বেড়ে যায়, তো ঠিক ওই ধরনেই যখনই আপনি পঞ্চকর্ম থেরাপিটা করবেন না, সত্যি কিন্তু আপনার আয়ুটা বাড়ে। কারণ ডিটক্সিফাই হয়ে গেল, তো আপনার তো শরীর থেকে পুরো ফ্রি হয়ে গেলেন, এবার আপনি হালকা হয়ে গেলেন পুরো। তো এগুলো যারা করে তারাই কিন্তু জানে কি পঞ্চকর্ম থেরাপি করলে কি মজা রয়েছে। আর তার সাথে সাথে আপনি এটাও জানেন কি আমাকে আজকে বড় বড় ডাক্তাররা যারা সার্জনরা রয়েছে, যারা বলে কি আপনি এই অপারেশন করান, ওই অপারেশন করান, কিন্তু এমবিপি কাছে আসার পর বলে কোনো অপারেশনই হবে না। গলব্লাডারের পাথরের জন্য তারা পাথর না বার করে গলব্লাডার বার করে দিচ্ছে। কাহিনী আছে, অনেক পিছনে কাহিনী আছে। আপনি ভাবুন আপনার পাথর রয়েছে, আপনি পাথরকে না বার করে আপনি গলব্লাডারকে বার করে দিলেন, এর থেকে বড় বোকামি আর কি হবে? চেষ্টা তো করতেন কি আমার পাথর বার হবে কিনা, এই চেষ্টাটাই নেই। ডাক্তার বলে দিল বার করে দেন, বার করে দেন। এই বার করে দেওয়ার পর এবার আপনি ভুগুন, এবার লিভারের উপরে সমস্যা পড়ছে। কারণটা কি, লিভারে যে গার্ড, বডি গার্ডে কাজ করছে আপনার গলব্লাডার। আজকে আপনি গলব্লাডারকে ফেলে দিলেন, দরজাটা তো ভেঙে দিলেন, এবার তো আপনার ঘরের মধ্যে চুরি হবেই। এবার নিন আপনার লিভারের সমস্যাটা, যেখানে গ্রেড 1 ছিল সেখানে গ্রেড 3 হয়ে গেল। শুনেছেন আজ অব্দি গ্রেড 4 কার হয়েছে? লিভার ক্যান্সার হবে, লিভার সিরোসিস হয়ে যাবে। সবসময় আপনাকে জানতে হবে ডিজিজটা কি, কি করলে আমরা ভালো হবো, নাহলে আদারওয়াইজ খুব মুশকিল আছে। অবশ্যই মুশকিল তো আছে যদি আপনি সঠিকভাবে সঠিক পথে না চলেন। যখন আপনি জটিল সমস্যায় পড়ে যান তখন আঙুল কিন্তু আপনার দিকে ওঠেন যে আপনি আপনার স্বাস্থ্য নিয়ে সচেতন নন, সে কারণেই কিন্তু আপনি এতটা খারাপ পর্যায়ে চলে এসেছেন। তখন আপনি কিন্তু এটাও বলতে পারেন না আমি তো সচেতন ছিলাম, যখনই আমার শারীরিক সমস্যা শুরু হয়েছে আমি কোনো প্যাথিতে গিয়েছি, ডাক্তারবাবুদের কাছে গিয়েছি, ডাক্তারবাবুদের কথা শুনেছি, তাদের মেডিসিন দীর্ঘদিন ধরে খেয়েছি, কিন্তু তারপরও আমি ভালো হইনি। তাহলে দোষটা আমার কোথায়? সত্যি কথা, আপনার কিন্তু দোষ নেই, কিন্তু কোথাও দোষটা আবার আপনারই কিন্তু রয়েছে। কারণ নির্বাচনটা আপনি কিন্তু সঠিক করতে পারেননি। নির্বাচন সঠিক হওয়ার প্রয়োজনীয়তা কিন্তু ভীষণ রকম ভাবে রয়েছে। একজন চিকিৎসককে যেন সঠিকভাবে নির্বাচন করতে হবে, তার প্যাথিটাকেও সঠিকভাবে কিন্তু নির্বাচন করতে হবে। আয়ুর্বেদ বা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এমন একটা প্যাথি যে প্যাথির হাত ধরে অবশ্যই আপনি সম্পূর্ণভাবে ভালো হতে পারেন। এবং এখানে রয়েছে অভিজ্ঞ এক গুচ্ছ চিকিৎসক, একেবারে সার্টিফাইড চিকিৎসক, যারা কিন্তু জানেন যে আয়ুর্বেদটা কি। এবং তার পাশাপাশি রয়েছে অত্যাধুনিক মেডিসিন, এবং তার পাশাপাশি রয়েছেন ডাক্তারবাবু যেটা বললেন পঞ্চকর্মা ডিপার্টমেন্ট। সবকিছুর মধ্যে থেকে আপনি ভালো হবেন। যে কোনো ক্রিটিক্যাল সমস্যা হোক, যে কোনো ক্রনিক ডিজিজ হোক, সবকিছুর থেকে আপনি রক্ষা পাবেন। এবং সেটা কিন্তু শুধু মুখের কথা নয়, প্রমাণিত সত্য। এনবিপির কাছে প্রচুর বাইটস রয়েছে যেখানে বন্ধুরা বলেছেন, রিপোর্ট তুলে তারা দেখিয়েছেন যে তাদের আগে কি অবস্থা ছিল এবং বর্তমানে তারা কতটা ভালো আছেন। এতটা জোরের সাথে তারা কি করে বলছে বলুন তো? কারণ তারা সত্যি ভালো হয়ে গেছেন। আর সত্যিটা এতটাই উজ্জ্বল হয় না, এত তাতে পাওয়ার থাকে যে সেটাকে কোনো কিছু দিয়ে কিন্তু ধামাচাপা দেওয়া যায় না। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। কে বলছেন? আমি তারাপুর থেকে শুভঙ্কর চক্রবর্তী বলছি। আচ্ছা, কার সম্বন্ধে, মানে কার প্রবলেম জন্য ফোন করলেন? আমার কাকার প্রবলেমের জন্য ফোন করেছি এবং আমার কাকাও পাশে আছে। তো কাকার সুগার আছে। হ্যাঁ, কাকার সুগারটা মানে এখনো ট্রিটমেন্ট চলছে আপনার। তো আপনার কাকার ফার্স্ট রেট রয়েছে 180, আর পিপি রয়েছে সম্ভবত 210 বা 15 এরকম কাছাকাছি। এবং ইনসুলিন যেটা বলছিল ওটা নিতে বলেছিল, আমাকে সাজেস্ট করেছিল এবং নিয়েও ছিলাম, বাট এখনো চলছে এবং সুগারটা কমছে না। যতক্ষণ মানে মেডিসিন চলছে সুগারটা লেভেলে আছে। যেই যে এক সপ্তাহ বা 2 সপ্তাহ এরকম যেই মানে একটু কমিয়ে দিচ্ছি ওষুধ খাওয়া, তখন অটোমেটিক হাই হয়ে যাচ্ছে, মানে কিছুতেই লেভেলে আসছে না বা কমছেও না। আচ্ছা, আপনার কাকার যে সুগারটা আছে, সাজেশন চাইছি আমি। বলছি আপনার একদম একদম শুনুন আপনার কাকার যে সুগারটা রয়েছে এটা কত বছর ধরে? প্রায় আপনার ডাক্তারবাবু 5.5 বছর হবে। আপনি ভাবুন 5.5 বছর ধরে আপনি যদি ওষুধ যদি খাওয়াচ্ছেন, আমি 1 টাকা করে দাম জিজ্ঞেস করলাম, 1 টাকা। আপনি সারাদিনে যদি 1 টাকা যদি ওষুধ আপনি খাচ্ছেন, 5.5 বছরের মধ্যে আপনি কত টাকা ওষুধ খেয়ে নিলেন? একদম ঠিক কথা। এরপর আপনার যে ওষুধের যে সাইড ইফেক্ট হলো, যে কারণের জন্য আপনার আছে কিডনি খারাপ হবে,
চোখ খারাপ হবে, আপনার হার্ট খারাপ হবে, সেটা তো একদম ছেড়ে দিন। লক্ষ লক্ষ টাকা আপনি নষ্ট করে দিলেন। আপনি আগে জানুন আগে সাবজেক্টটা কি। আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমাদেরকে প্রথম দেখুন একটা সাবজেক্ট বলে জিনিসটা ছিল। তো আমরা সাবজেক্ট নিয়ে আগে পড়তাম কি একটা যদি আমাদের রামায়ণ নিয়ে যদি কোনো প্রশ্ন আসছে তো রামায়ণটা আগে জানতে হবে রামায়ণ অ্যাকচুয়ালি আছে কি। ঠিক আছে, আপনি কি করলেন, সব কিছু শেষ হয়ে গেলে এবার বলছেন কি রাম কা পিতা কা নাম क्या था, পুরো রামায়ণ শেষ করে দিলেন। এখন আপনি জানেন না কি রামের বাবা কে ছিল। এইটাই হচ্ছে আপনি এখনো অন্ধবিশ্বাস করে আপনি ওষুধ খাইয়ে যাচ্ছেন। সবকিছু জানেন কি ওষুধ খাওয়ার পরেই আমার সুগার বেড়ে যাচ্ছে, 5.5 বছর ধরে ওষুধ খাচ্ছি কিন্তু হচ্ছে না, কিন্তু তারপরে আমি সেই ওষুধই খাচ্ছি। এর থেকে বড় বোকামি আর কি হবে। দেখুন এনবিপি বারবার বলেছে সুগার বলে কোনো ডিজিজ হয় না, আপনার সুগারকে জানতে হয় কি সুগার জিনিসটা কি। দেখুন আপনার যদি ছাদের মধ্যে যে ট্যাঙ্কটা আপনি লাগিয়েছেন জলের ট্যাঙ্কটা, সেই ট্যাঙ্কের মধ্যে জল যদি শেষ হয়ে যায় আপনার কি বাড়িতে জল আসবে? আসবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে বাইরে থেকে আপনি ট্যাঙ্কারটাকে ভরতে হবে, তারপরে আপনার কিন্তু নলে জল আসবে, নাহলে আসবে না। ঠিক ওই রকমই আমাদের শরীরের মধ্যে কি আছে, প্যানক্রিয়াস বলে একটা অর্গান আছে, যে অর্গানে কাজ হয় আপনার ইনসুলিনকে সাপ্লাই করা। তো এখন যখন আপনার ইনসুলিন সাপ্লাই যদি না করে তার মানে কি হলো, আপনার ট্যাঙ্কটা খালি হয়ে গেল, এবার আপনার শরীর কিন্তু ইনসুলিন আর পাচ্ছে না। আপনার দরকার কি আছে, এই ট্যাঙ্কটাকে কি করে ভরাও। আপনি না করে কি করলেন, আপনি বাইরে থেকে আপনি ইনসুলিন ট্যাবলেট খাচ্ছেন, বাইরে থেকে আপনার ডাক্তার বলে দিয়েছে কি ইনসুলিন নিন। কতদিন বাঁচবেন বাবা এই ইনসুলিন ট্যাবলেট নিয়ে? ইনসুলিন নিয়ে আপনি কতদিন ঠিক থাকবেন? প্যানক্রিয়াস যদি আমার ঠিক হয়ে যেত তাহলে আমার কিন্তু নলের মধ্যে জল আসতো, মানে আমার ইনসুলিন তৈরি হতো। তো আপনার সুগারের চিন্তা না করে আপনার প্যানক্রিয়াসের চিকিৎসা করুন। আপনার যদি প্যানক্রিয়াস যদি ভালো থাকে তাহলে কি হবে, আপনার ন্যাচারালি ইনসুলিন তৈরি হতে চালু হয়ে যাবে। আর ন্যাচারালি যখনই আপনার বেটা সেল দিয়ে যদি ইনসুলিন তৈরি হতে চালু হয়ে যায়, সুগারের সমস্যা মিটে যাবে, সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে না। আর এর সাথে সাথে আপনার যে সুগারের যে ইফেক্টেড, যেটা আমাদের শরীরের মধ্যে হয় সব থেকে আগে চোখের উপরে পড়ে, যাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা সেকেন্ড আমাদের ইফেক্ট করে আমাদের নার্ভের মধ্যে, যেটা আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো আপনি কাঠের যে ঘুণ লেগে যায়, ঠিক ওই রকমই একটা রোগ হচ্ছে, সেটা হচ্ছে সুগার। তো সুগারের জন্য আপনাকে আমি একটা কথা বলি, ফাস্টিং রিপোর্ট করুন আর পিপি রিপোর্ট করুন। আপনার খালি পেটে আর ভরা পেটে দুটো পরীক্ষা করুন। এরপর আপনি কি ওষুধ খাচ্ছেন সেটাও আপনি সঙ্গে নিয়ে আসুন। আমরা ফার্স্ট ডে থেকে আপনার সুগার ওষুধ খাওয়া বন্ধ করে দেব। এবার আপনি ভাবছেন কি আমি তো 2-4 দিন ওষুধ বন্ধ করে দেওয়ার পরে তো কিন্তু আমার সুগার বেড়ে যাচ্ছে। তো আপনি ডাক্তার বলছেন ওষুধ বন্ধ করে দেবো, তাহলে কি হবে? 15 ডেজ পর আপনি আবার রিপোর্ট করান, 15 দিন পর আপনি দেখতে পাচ্ছেন আমার সুগার রিপোর্ট কিন্তু নর্মাল আছে। কেন এই কথাটা বললাম? কারণটা হলো কি আপনার কনফিডেন্স খুব দরকার। আপনার যদি ভিতরে যদি কনফিডেন্স না থাকে না, তাহলে কিন্তু আপনি ভালো হতে পারবেন না। আমাদের আয়ুর্বেদ মধ্যে বলা আছে যখনই আপনি কোনো পেশেন্টকে যখন আপনি মেডিসিন দিচ্ছেন, তো পেশেন্টের প্রথম আপনার হচ্ছে শ্রদ্ধা, প্রথম হচ্ছে বিশ্বাস। সে কিন্তু শ্রদ্ধা বিশ্বাস অনুযায়ী যদি ও মেডিসিন খেতে যদি চালু করে, মিরাকল কিন্তু কাজ করবে। কিন্তু যদি আপনার শ্রদ্ধার বিশ্বাস যদি না থাকে, আপনি যদি সেই ওষুধটা আপনি খাচ্ছেন, সেই ওষুধ কিন্তু কোনো দিনই আপনার কাজ করবে না। তো এটা কিন্তু দরকার। একটা ডাক্তারের প্রতি যদি আপনার বিশ্বাস যদি না হয়, একটা ওষুধের প্রতি যদি আপনার আস্থা যদি না আসে, তাহলে কিন্তু আপনার মেডিসিন কি আপনার কোনো পৃথিবীতে কোনো কেউ ডাক্তার ভালো করতে পারবে না। তো এটা দরকার। আপনাকে 5.5 বছর তো আপনি বোকামি করলেন, একবার ট্রাই করে দেখুন আপনার কি হয়। যখন আপনি দেখছেন কি আমার ওষুধ আর খেতে হচ্ছে না, আমার ওষুধ খেয়ে যদি সুগারটা ভালো আছে, তাহলে আপনি কি করবেন, আপনি সেই প্যাথিটা বন্ধ করে আমাদের চিকিৎসা করবেন। ইনফ্যাক্ট আপনি উল্টো বাড়িতে 10 জনকে বলবেন কি আপনারা গিয়েও কিন্তু ওখানে ট্রিটমেন্ট করবেন। আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই সুগার, প্রেশার, থাইরয়েড এই যে বড়িগুলো খাই, ঠিক আছে, তার মধ্যে একটা উদাহরণ আমি দিয়েছিলাম, প্রেশারের জন্য আমাদের কিডনি নষ্ট হচ্ছে। বহু এরকম পেশেন্ট আছে। থাইরয়েডের জন্য আমরাই বলেছি প্রথম কি সাপের বিষ দিয়ে, ঠিক আছে, থাইরয়েডের যে মেডিসিন আপনি খাচ্ছেন সেটা কিন্তু সাপের বিষ দিয়ে তৈরি করা হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সাপের বিষ খেয়ে আপনি খাচ্ছেন, শরীর তো সর্বনাশ হবেই আপনার। ঠিক আছে, তো সবসময় চিকিৎসা করান। আপনার রোগ রয়েছে, যে রোগের জন্য আপনি যদি চিকিৎসা করেন, আজীবন ওষুধ খেতে হয় না। ডাক্তার মানেটাই সেটাই হয় কি আমি একটা রোগ নিয়ে যখন আপনার ট্রিটমেন্ট করব, সুস্থ হবে। ঠিক আছে, আমি এটা নয় কি আপনাকে সারা জীবন ওষুধই খেয়ে যাব, তাহলে তো শেষই কিছু নেই। সারা জীবন যখন ওষুধই আপনি খাবো, তাহলে তো আমার সাইড ইফেক্ট হবে, আমার সবকিছু অর্গানগুলো নষ্ট হবে।
সেই লাস্টে আমার কি হবে, ওই হসপিটালের মধ্যে লাইন লাগিয়ে এবার যান অর্গানগুলো ট্রান্সপ্লান্ট করুন। শুনছেন দেখুন, লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে, কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, চোখ ট্রান্সপ্লান্ট হচ্ছে, সব ট্রান্সপ্লান্টই হচ্ছে। কেন? আমার শরীর কি খারাপ হয়ে গেছে? আমাদের শরীর 100 বছর 100 ইয়ার্স কিচ্ছু হবে না যদি আমাদের লাইফস্টাইল ঠিক থাকে, যদি আমরা ঠিক রকম থাকি। যদি আমরা ঠিক রকম যদি না থাকি, 100 বছর দূরের কথা, 40 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। এক একটা পেশেন্টকে আমি দেখি যেখানে 70 বছর 80 বছর হয়ে গেল, এখনো কিন্তু ফিট আছে। তারা কি করে? তারা কিন্তু মেনটেন করেছে, তারা কিন্তু নিজের শরীরের প্রতি অ্যালার্ট আছে। কিন্তু অনেকজন দেখবেন আপনি 30 বছরের মধ্যে মনে হয় যে 70 বছরের বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। কি করে? নিজেকে মেনটেন করে না, নিজেকে লাইফস্টাইলকে ঠিক রাখে না, যোগা প্রাণায়াম করে না, খাওয়া দাওয়ার কোনো লাইফস্টাইল নেই, যেটা আমি বললাম প্রথমেই। ঠিক আছে, দুধ না খেয়ে আমরা এখন মদে মধ্যে কনভার্ট হয়ে গেছি। কেন? কোনো পার্টিতে গিয়ে নাকি আমি মদ খাবো। আরে দুধ খান না আপনি। আগে তো আমাদের বাড়িতে বলা হতো গরু, দুধ, দই, ঘি, রাবড়ি এটা খেয়ে আমরা কিন্তু সুস্থ থাকতাম। কিন্তু এখন দেখুন কারো বাড়িতে রয়েছে। উল্টো গভর্নমেন্ট এখন বলে দিয়েছে কি এটা করলে নাকি আশেপাশে লোক অবজেকশন করছে, মশা হচ্ছে, হ্যাঁ স্মেল আসছে, ব্যাড স্মেল আসছে। আরে তাদের মধ্যে বলতে পারেন কি তার পেচ্ছাপ, গরু পেচ্ছাপটাও কিন্তু ক্যান্সারের মধ্যে ইম্পর্টেন্ট কাজ করে। মানে কি কাজ করে না গরু, আপনি এভরিথিং, ওনার মাথা সিং থেকে আপনার ওনার পায়ে অব্দি এভরিথিং কিন্তু কাজে লাগে। মেডিসিনের মধ্যে বলুন বা আমাদের নিজের লাইফস্টাইলের মধ্যে বলুন। এটা আমরা আজকে ভুলে গেছি, এই কারণের জন্য আজকে আমাদের রোগ রয়েছে। অবশ্যই অবশ্যই। একটু বন্ধুদের জন্য আরেকবার একটু বলে দেবো যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার, সেই ফোন নাম্বার কিন্তু নোট করতে হবে 9830235527 বা 37, এই নাম্বারটি নোট করুন এবং অবশ্যই কিন্তু ফোন করুন। কারণ অনুষ্ঠান আপনি দেখছেন, অনুষ্ঠান ভালো লাগছে, কিন্তু তাতে আখেরে আপনি কিন্তু ভালো হতে পারবেন না যতক্ষণ আপনি চেম্বারে না পৌঁছাবেন। যারা ভালো আছেন, যারা এত কিছু বলছে এনবিপি কে নিয়ে, তারা কিন্তু চেম্বার অব্দি পৌঁছেছিলেন আর সে কারণেই কিন্তু ভালো আছেন। অবশ্যই আমি একটু চলে যাবো অ্যাড্রেসের কথায়। প্রথমে বলবো ডক্টর বি শর্মা, সংস্থার ডিরেক্টর, তাকে কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার করে, মঙ্গলবার শিবপুর চেম্বারে পাচ্ছেন হাওড়ার, এবং তাছাড়া কিন্তু আপনারা বাল্টিগুড়ি এবং শোভাবাজার চেম্বারে পাচ্ছেন, আমতলা চেম্বারে ওনাকে পেয়ে যাচ্ছেন, বেলুর চেম্বারে পাচ্ছেন আপনারা ওনাকে, খিদিরপুর এবং ওনাকে কিন্তু ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে, ল্যান্সটাউন চেম্বারে এবং বেলুর চেম্বারে। ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু কলকাতার ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। এছাড়া আরো বিস্তারিত জানতে হলে কিন্তু একটু হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। ম্যাডামকে আপনারা কিন্তু বাইরের অনেকগুলি চেম্বারে পাচ্ছেন, যেমন মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর চেম্বারে পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এ হালদারকে হেরিয়া, বহরমপুর, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া এবং আপনারা পাচ্ছেন আরামবাগ চেম্বারে। দিল্লি চেম্বারে কিন্তু ডক্টর এ হালদারের পাশাপাশি সংস্থার ডিরেক্টর বি শর্মাও কিন্তু থাকছেন। এবং আপনাদের জানাবো যে বাংলাদেশ, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কিন্তু চেম্বার রয়েছে। এটা এখন আপনারা জেনে গিয়েছেন, শুধুমাত্র নতুন বন্ধুদের জন্য কথাটা আমাদের বারবার বলতে হয়। প্রত্যেক মাসের লাস্ট উইকে কিন্তু চেম্বার থাকে এবং তার জন্য কিন্তু একটু আপনাদের নাম নথিভুক্ত করতে হবে। স্ক্রিনে কিন্তু বাংলাদেশের জন্য একটু স্পেশাল নাম্বার যাচ্ছে, আর যদি কোনো কারণে নাম্বারটি খুঁজে না পান তাহলে এনবিপির যে হেল্পলাইন নাম্বার সেখানে ফোন করুন, আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে দেওয়া হবে। পাশাপাশি বলবো যে ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু পুরো নর্থ বেঙ্গল জুড়ে পাচ্ছেন, যেমন রায়গঞ্জে পাচ্ছেন, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটি চেম্বারে পাচ্ছেন। আর প্রত্যেক মুহূর্তে কিন্তু এনবিপি চিন্তা করে আপনাদের জন্য। যখন আপনারা রিকোয়েস্ট করেন ডাক্তারবাবু কাছাকাছি কি আরেকটা চেম্বার তৈরি করা যায় না, কারণ আমার বাড়িটা কিন্তু এখানে, তো সেই মানুষগুলোর কথা মাথায় রেখে ডিব্রুগড় অর্থাৎ আসামের বন্ধুদের কথা মাথায় রেখে আবার ডিব্রুগড়ে কিন্তু নতুন চেম্বার শুরু হচ্ছে এবং ডিব্রুগড়ে 28শে জুলাই চেম্বার রয়েছে। একই কথা বলবো গঙ্গারামপুরের বন্ধুদের জন্য। দীর্ঘদিন ধরে আপনাদের একটা রিকোয়েস্ট ছিল যে গঙ্গারামপুরের কাছাকাছি যদি একটা চেম্বার হয় তো একেবারে গঙ্গারামপুরের চেম্বার, সেটাও কিন্তু জুলাইতেই রয়েছে এবং তার জন্য কিন্তু একটু ফোন করতে হবে। এবং পাশাপাশি বলবো যে কোনো বা ক্রনিক ডিজিজের কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। অপারেশন করতে আপনি ইচ্ছুক নন, তার জন্য আপনার পাশে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আপনার একদম সারা জীবন মেডিসিন খাওয়ার পক্ষপাতী নন, তার জন্য আপনার পাশে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এই চ্যানেলের এই সময়ের অনুষ্ঠানে কিন্তু নজর রাখুন, আমরা প্রত্যেক দিন এরকম কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা আপনাকে অনেকটা সহযোগিতা করবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে।